আমরা গত ক্লাসে কি পড়ছিলাম? আমরা গত ক্লাসে লিভার সিরোসিস রিলেটেড পড়াশোনা শুরু করেছিলাম। আহ সেটার ধারাবাহিকতা হিসেবে আজকে আমরা পড়বো লিভার সিরোসিসের যে স্পেসিফিক কজ গুলো আছে সেগুলো পড়বো, ল্যাব ফাইন্ডিং আছে সেগুলো পড়বো, লিভার লিভারের আদার ডিজঅর্ডার গুলো পড়বো, আর লিভার সিরোসিসের দুইটা কমপ্লিকেশন পড়বো। সেটা হলো লিভার সিরোসিস থেকে যখন অ্যাসাইটিস হয়, অ্যাসাইটিস এর একটা কমপ্লিকেশন কি বলেন তো আপনারা? অ্যাসাইটিস এর একটা কমপ্লিকেশন হলো স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। এটা বলবো। লিভার সিরোসিস এর, হ্যাঁ, ভেরি গুড। লিভার সিরোসিস এর আরেকটা কমপ্লিকেশন কি? আরেকটা কমপ্লিকেশন হলো হেপাটিক এনসেফালোপ্যাথি, ভেরি ভেরি হাই এন্ড। একটা পরীক্ষা অনেক আসবে, অনেক কিছু আসবে এই হেপাটিক এনসেফালোপ্যাথি থেকে, ঠিক আছে? তা আজকে আমরা এই জিনিসগুলোকে আগে ফোকাস করে তারপর অন্য কথা বলবো আর কি। তারপরে আমাদের আরো একটা জিনিস, যেটাকে আমরা ডিফারেন্সিয়ালস বলতে পারি। পোর্টাল হাইপারটেনশনের ডিফারেন্সিয়ালসটা পড়া দরকার, কারণ পোর্টাল হাইপারটেনশনের ফিচার দেখলেই যেন আমরা এটাকে লিভার সিরোসিস না বলি, এই ব্যাপারে আমাদের কিছু আইডিয়া থাকা দরকার। বুঝতে পারছেন? তা আসেন আমরা আস্তে আস্তে আগাই আর কি। হ্যাঁ, যেমন এখানে স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস বলা হয়েছে, তাই তো? তাই স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস থেকে আমাদের পড়তে হবে কি সবার আগে? সেটা সাজেশন পড়তে হবে কি? কোনো আইডিয়া? কারো কোনো আইডিয়া আছে কি করতে হবে? এখান থেকে সবচেয়ে বেশি আসবে যেটা, সেটা হলো ডায়াগনোসিস। যে আপনাকে একটা সিনারিও দিবে, সিনারিও দেওয়ার পর আপনি অ্যাকচুয়ালি বলতে পারেন কিনা যে হ্যাঁ, পেশেন্টের স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস হয়েছে, এটা বলতে পারেন কিনা। এটা বলার জন্য আপনাকে যেটা থাকতে হবে সেটা হলো ইনসাইট, খুব ভালো থট থাকা লাগবে। যে একটা পেশেন্টের লিভার সিরোসিস, তারপরে তার ডিস্টেন্ডেড অ্যাবডোমেন, ওই পেশেন্ট এখন নিয়ে আসছে অ্যাবডোমিনাল পেইন এবং ফিভার। ফিভারের ক্ষেত্রে আমাদের এখানে টিপিক্যাল ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে আমরা টেম্পারেচারকে কাউন্ট করি। ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে আমরা টেম্পারেচার কাউন্ট করি, আমাদের এক্সপেক্টেড টেম্পারেচার থাকে 102 এর উপরে। কিন্তু স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস এর এই পেশেন্টের জন্য, অর্থাৎ এই পেশেন্টের যেহেতু সিএলডি আছে, সেহেতু এই পেশেন্টের ক্ষেত্রে সিগনিফিকেন্ট হবে টেম্পারেচার যদি 100-র বেশি হয়। আপনারা কি আমাকে একটু বলতে পারবেন কেন এই পেশেন্টের ক্ষেত্রে টেম্পারেচার 100-র বেশি হলে আমাদের জন্য সিগনিফিকেন্ট? কারণ আমরা সবাই একটা জিনিস জানি, আমাদের বডিতে কোন অর্গানটা হিট প্রডিউস করে? আমাদের বডিতে লিভারকে আমরা বলবো মেটাবলিক অর্গান। লিভার যেহেতু মেটাবলিক অর্গান, তাহলে আমাদের বডিতে হিট প্রোডাকশন হবে কোথা থেকে? আমাদের বডিতে হিট প্রোডাকশন হবে লিভার থেকে। তাহলে একটা পেশেন্টের যদি লিভার ফাংশনাল না থাকে, অর্থাৎ সিএলডি থাকে, তাহলে এইটার একটা কমপ্লিকেশন হলো হাইপোথার্মিয়া ডেভেলপ করা। তাহলে এই পেশেন্ট হলো হাইপোথার্মিক হওয়ার চান্স আছে। তাহলে যার হাইপোথার্মিক হওয়ার রিস্ক আছে, তার টেম্পারেচার যদি 100 হয়, এটাই আমাদের জন্য সিগনিফিকেন্ট। যার হাইপোথার্মিক হওয়ার চান্স আছে, তার টেম্পারেচার যদি 100 হয়, এটাই আমাদের কাছে ধরে নিব আমরা 102 এর বেশি। বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, যদিও এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, এটার ক্ষেত্রে টেম্পারেচার আমাদের 200, মানে 102 পাওয়ার কোনো দরকার নেই, 100 পেলেই হবে। ঠিক আছে, এটা এক নাম্বার কথা। স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস দুইটা চিন্তা জিনিস নিয়ে আসবে কমন ফাইন্ডিংস গুলোর মধ্যে। একটা হলো অ্যাবডোমিনাল পেইন। আচ্ছা, অ্যাবডোমিনাল পেইনটা কি অ্যাসাইটিসে কমন? না, অ্যাবডোমিনাল পেইনটা তো অ্যাসাইটিসে কমন না। তাহলে একটা পেশেন্টের অ্যাবডোমেনটা যখন ডিস্টেন্ডেড ছিল, তাহলে তার অ্যাসাইটিস ছিল। অ্যাবডোমেন ডিস্টেন্ডেড এবং আম্বেলিকাসের চারপাশে এরকম ভেনাস রেডিয়েশন আছে, এই শুধুমাত্র এটা দেখে বোঝা যাবে অ্যাসাইটিস উইথ পোর্টাল হাইপারটেনশন। শুধুমাত্র এটা দেখে বোঝা যাবে অ্যাসাইটিস উইথ হোয়াট? অ্যাসাইটিস উইথ পোর্টাল হাইপারটেনশন। বুঝতে পারছেন? আপনারা সবাই কেয়ারফুল থাকবেন, স্কেপিতে পড়ানোর সময় এরকম যেন কোনো ইন্টারাপশন না হয়। অ্যাবডোমিনাল পেইন, অ্যাবডোমিনাল অ্যাবডোমিনাল পেইনটা অ্যাসাইটিসের জন্য, অ্যাবডোমিনাল পেইন অ্যাসাইটিসের জন্য কি না? অ্যাসাইটিসে অ্যাবডোমিনাল পেইন থাকে না, কিন্তু সেই অ্যাসাইটিসের পেশেন্ট যদি হঠাৎ করে অ্যাবডোমিনাল পেইন ডেভেলপ করে, তাহলে আমরা চিন্তা করবো যে সিগনিফিকেন্ট, নিশ্চয়ই ভেতরে কোনো ইনফ্লামেশন হচ্ছে। অ্যাবডোমিনাল পেইনের সাথে যাহলে যেটা সাইন রিলেটেড, এটা হলো সিমটম, এটার সাথে যেটা সাইন রিলেটেড সেটা হলো টেন্ডারনেস। আপনি যেটা পেতে পারেন, অ্যাবডোমিনাল টেন্ডারনেস যদি চলে আসে, তাহলে চিন্তা করতে হবে হ্যাঁ, পেরিটোনাইটিস হয়তো বা আছে। তারপরের কথা, এটা হলো আমাদের সাইন, পালপেট করলে আমরা পাবো টেন্ডারনেস। কিরকম টেন্ডারনেস পাবো? জেনারেলাইজ টেন্ডারনেস, ডিফিউজ টেন্ডারনেস, ঠিক আছে, যেটাই বলেন না কেন। দেখেন সব কিছু সেন্স মেক করে, ঠিক আছে? আমরা এরকম সেন্স মেক করে করে পড়বো, সেন্স মেক করে করে আমাদের ইনফরমেশন গুলো মাথার ভেতরে ঢুকাবো, তাহলেই তো হয়। তারপরে কথা, অ্যাসাইটিস এর পেশেন্ট, তার ক্ষেত্রে ফিভার আমাদের কমন না। অ্যাসাইটিস এর পেশেন্ট, তার ক্ষেত্রে ফিভার হবে এটা তো আমরা আশা করি না। অ্যাসাইটিস এর সাথে তো ফিভারের সম্পর্ক নেই, লিভার সিরোসিসের সাথে তো ফিভারের সম্পর্ক নেই। তাহলে যদি সেই পেশেন্ট ফিভার নিয়ে আসে, 3 নম্বর কথাটা কেউ বলতে পারবেন? 3 নম্বর কথা, আমাদের বডিতে যখন ইনফেকশন হয়, তখন আমাদের কি হয়? তখন আমাদের ক্যাটাবলিক স্টেট চলে আসে, আমাদের বডিতে তখন ক্যাটাবলিজম হয়, ক্যাটাবলিক স্টেট চলে আসে।
আমাদের বডিতে যখন ক্যাটাবলিক স্টেট চলে আসে তখন আগের তুলনায় বেশি বেশি ব্লাড ইউরিয়া নাইট্রোজেন প্রডিউস হয়। তাহলে লিভার সিরোসিসের পেশেন্টের ক্ষেত্রে তো ব্লাড ইউরিয়া নাইট্রোজেন তৈরি হবে না, লিভার সিরোসিসের ক্ষেত্রে ক্যাটাবলিজম বেশি। তাহলে আমরা ধরে নিই তাহলে তার ক্ষেত্রে প্রোটিন ক্যাটাবলিজমও বেশি। আর প্রোটিন ক্যাটাবলিজম বেশি মানে ইনক্রিজ প্রোডাকশন অফ দা NH3, ইনক্রিজ প্রোডাকশন অফ দা NH3। এই ইনক্রিজ প্রোডাকশন অফ দা NH3 জন্য পেশেন্টের এখন হতে পারে অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস। এই পেশেন্টের এখন হতে পারে অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস। এই তিনটার যে কোনো দুইটা প্রেজেন্টেশন যদি বলে অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস, এই তিনটার যে কোনো দুইটা প্রেজেন্টেশন যদি বলে তাহলে আপনাকে ধরে নিতে হবে, আপনাকে সাসপেক্ট করতে হবে পেশেন্টের কি আছে। আপনাকে তখন সাসপেক্ট করতে হবে পেশেন্টের স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস ডেভেলপ করছে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন সবাই। ডায়াগনোসিসে আমার কোনো স্টুডেন্টের সমস্যা হওয়ার কথা না। তাহলে স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিসকে আমরা অপর নাম বলি প্রাইমারি ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। প্রাইমারি ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস বলার কারণ হলো আমরা অ্যাকচুয়ালি জানি না এটা হওয়ার কারণটা কি, ঠিক আছে। প্রথমে ধারণা করা হতো এটা গাট ওয়ালের ব্যাকটেরিয়া পেরিটোনিয়াল ক্যাভিটিতে চলে যাচ্ছে। গাট ওয়ালের ব্যাকটেরিয়া যদি পেরিটোনিয়াল ক্যাভিটিতে চলে যায় তাহলে একটা দুইটা ব্যাকটেরিয়া কেন যাবে, সব ব্যাকটেরিয়া যাওয়ার কথা, সেটার সাথে মিলে না। তারপরের কথা যে তাহলে এখানে অ্যাসাইটিস ফ্লুইড জমছে, অ্যাসাইটিক ফ্লুইডের মধ্যে এই জন্য সেকেন্ডারি ইনফেকশন হয়েছে। তাই যদি হয় তাহলে নেফ্রোটিক সিন্ড্রোমের পেশেন্টের ক্ষেত্রে স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিসটা হয় না কেন, অর্থাৎ আদার কজ অফ অ্যাসাইটিসের মধ্যে এটা কমন না কেন, যেটা কিনা লিভার সিরোসিসের ক্ষেত্রে কমন। তাহলে যেহেতু এটা ব্যাখ্যা করা যায় না, ওয়েল এক্সপ্লেন না যে কেন হচ্ছে এই পেশেন্টের ক্ষেত্রে, তার মানে এটা প্রাইমারি ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস আমরা বলতে পারবো, কেমন। তারপরে কথা কমন অ্যান্ড পটেনশিয়ালি ফ্যাটাল ব্যাকটেরিয়াল ইনফেকশন ইন পেশেন্ট উইথ লিভার সিরোসিস অ্যান্ড অ্যাসাইটিস। ফ্যাটাল কেন, কারণ এই পেশেন্ট থেকে কি পরবর্তীতে সেপ্টিসেমিয়া হতে পারে, অফকোর্স এই পেশেন্টের পরবর্তীতে সেপ্টিসেমিয়া হতে পারে, এক নম্বর কথা। দুই নম্বর কথা, যেহেতু দিস ইজ ওয়ান কাইন্ড অফ ইনফেকশন, ইনফেকশন মানে এখানে ক্যাটাবলিজম হচ্ছে, ক্যাটাবলিজম হচ্ছে মানে এখানে NH3 প্রোডাকশন বেড়ে যাচ্ছে। আর NH3 প্রোডাকশন যদি বেড়ে যায় তাহলে এই পেশেন্ট কি ডেভেলপ করতে পারে বলেন তো, এই পেশেন্ট তাহলে হেপাটিক এনকেফালোপ্যাথি ডেভেলপ করতে পারে। আর হেপাটিক এনকেফালোপ্যাথি ডেভেলপ করে পেশেন্ট মারা যেতে পারে। এই জন্য এটা এটা ডেভেলপ করাটা ক্ষতিকর, তাই তো। নেক্সট, অফেন অ্যাসিমটোমেটিক, পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকতে পারে কিন্তু নিয়ে আসতে পারে ফিভার, চিল, অ্যাবডোমিনাল পেইন, এবং অ্যাবডোমিনাল পেইনের সাথে সাথে পরবর্তীতে আইলিয়াস। আইলিয়াস কেন, আমরা একটা কথা বলছিলাম পেরিটোনিয়ামে যদি কোনো ইরিটেশন হয়, পেরিটোনিয়ামে যদি কোনো পেইন থাকে, সেটা রিফ্লেক্সলি ইন্টেস্টাইনাল মোটিলিটি কমায় দেয়। পেরিটোনিয়ামে যদি কোনো ইরিটেশন থাকে, পেরিটোনাইটিস যদি থাকে, অ্যাবডোমিনাল পেইন যদি থাকে পেরিটোনাইটিসের জন্য, তাহলে সেটা রিফ্লেক্সলি ইন্টেস্টাইনাল মোটিলিটি কমায় দেয়। ইন্টেস্টাইনাল মোটিলিটি কমিয়ে দেওয়া অথবা মুভমেন্ট কমায় দেওয়াটাকে আমরা বলতেছি আইলিয়াস। এই পেশেন্টের ক্ষেত্রে আইলিয়াস থাকতে পারে, কিন্তু এটা দিয়ে ভাই আপনি পরীক্ষা অ্যান্সার করতে পারবেন না। পরীক্ষা অ্যান্সার করার জন্য আপনার আমি তিনটা জিনিস বলছি, ওইটা ইউজ করিয়েন আর এগুলো আপনি রিডিং দেন। ওরসেনিং অফ দ্য এনসেফালোপ্যাথি, ওরসেনিং অফ দ্য এনসেফালোপ্যাথি আপনার পরীক্ষায় দেওয়া থাকবে না। পরীক্ষায় যে সিনারিও দেখে চেনা যাবে, বোঝা যাবে, সেটা হলো অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস। নেক্সট, স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস মেইনলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস, কিন্তু আমি এরপরও ডায়াগনোসিসটা কনফার্ম করতে চাই। ডায়াগনোসিসটা যদি কনফার্ম করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ডায়াগনোসিসটা কনফার্ম করতে চাইলে আমাকে অ্যাসিটিক ফ্লুইড অ্যানালাইসিস করতে হবে। অ্যাসিটিক ফ্লুইড যখন আমি অ্যানালাইসিস করব সেখানে আমি গ্রাম নেগেটিভ অর্গানিজম পাবো। অ্যাসিটিক ফ্লুইড যখন আমি অ্যানালাইসিস করব সেখানে গ্রাম নেগেটিভ, যদি আমি গ্রাম স্টেন করি, যদি আমি গ্রাম স্টেন করি তাহলে আমি অর্গানিজম দেখবো। গ্রাম স্টেন কি করা দরকার আছে ডায়াগনোসিস করার জন্য, অ্যান্সার হলো না। আপনি যদি অ্যাসিটিক ফ্লুইড ড্র করে ইনফ্লামেটরি সেল সার্চ করেন, পলিমরফোনিউক্লিয়ার সেল সার্চ করেন, এবং সেটার পরিমাণ যদি 200-র বেশি হয়, 250-এর বেশি হয়, তাহলে আমরা বলতে পারবো এটা ইনফেকশন আছে। সো স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, ঠিক আছে। তারপরের কথা হলো গ্রাম স্টেন করলে সুবিধাটা কি, গ্রাম স্টেন করলে সুবিধা স্পেসিফিক অর্গানিজম আইডেন্টিফাই করা যায়। গ্রাম স্টেন, গ্রাম স্টেনের পরবর্তীতে আপনি যদি এই অর্গানিজমটাকে কালচার করেন সেটা করতে পারবেন, কালচার করে সেন্সিটিভিটি ডিটেক্ট করতে পারবেন। কিন্তু আমরা অত দূর ওয়েট করব না। কেন ওয়েট করব না, কারণ এতক্ষণ যদি আমি ইনফেকশনকে পুষে রাখি তাহলে পেশেন্টের সেপ্টিসিমিয়া হয়ে যেতে পারে, পেশেন্টের ক্যাটাবলিক স্টেট বেড়ে, অ্যামোনিয়া লেভেল বেড়ে হেপাটিক এনসেফালোপ্যাথি হতে পারে। তাই আমি ট্রিটমেন্ট শুরু করে দিব। ট্রিটমেন্ট হবে কি দিয়ে, এটাও পরীক্ষা আসবে, থার্ড জেনারেশন অফ দ্য সেফালোস্পোরিন। ট্রিটমেন্ট হবে কি দিয়ে, ট্রিটমেন্ট হবে থার্ড জেনারেশন অফ দ্য সেফালোস্পোরিন। হ্যাঁ মারিয়া, তুমি ঠিক ঠিক বলেছো, এম্পেরিক্যাল ট্রিটমেন্ট আমরা শুরু করে দিব, ঠিক আছে। ওকে, নেক্সট, আমাদের পরবর্তী লিভার সিরোসিসের যেটা কমপ্লিকেশন, আমি পরের পেজে চলে আসলাম, সেটা হলো হেপাটিক এনসেফালোপ্যাথি ডেভেলপ করা। হেপাটিক এনসেফালোপ্যাথি ডেভেলপ করা, এটা কি কোনো সেন্স মেক করে কিনা? হ্যাঁ, আমাদের বডিতে অ্যামোনিয়া দুইটা জায়গায় প্রোডাকশন হতে পারে। বডিতে আদার কোনো জায়গায় ক্যাটাবলিজম, ধরেন মাসেল ক্যাটাবলিজম, প্রোটিন তো ইউজ হবে, প্রোটিন তো ক্যাটাবলিজম হবেই।
তো প্রোটিন যখন ক্যাটাবলিজম হবে তখন প্রোটিন ক্যাটাবলিজমের মাধ্যম হলো ডিঅ্যামাইনেশন। সেই ডিঅ্যামাইনেশন করার সেই অ্যামোনিয়াটা আমি কোথায় পাঠাই দিব? সেই অ্যামোনিয়াটা আমি লিভারে পাঠাই দেবো। কিডনিতে কি পাঠাই? হ্যাঁ, আমি কিডনিতেও কিছু পাঠাই, কিন্তু আমাকে মেইনলি পাঠাতে হবে লিভারে। লিভারেও কিছু যাবে। লিভারে যাওয়ার পরে এখানে যে ঘটনা ঘটে সেটা কি ঘটনা? সেটা হলো এখানে একটা সাইকেল ঘটে, সাইকেলটার নাম আমরা জানি ইউরিয়া সাইকেল। লিভারে একটা সাইকেল ঘটে, সাইকেলটার নাম কি? সাইকেলটার নাম হলো ইউরিয়া সাইকেল। ইউরিয়া সাইকেলের পরে ইউরিয়া তৈরি হয়। এই ইউরিয়াটাকে খুব ইজিলি এক্সক্রিট করে দেওয়া যায়। এই ইউরিয়াটাকে খুব ইজিলি এক্সক্রিট করে দেওয়া যায়। তাহলে আমাদের বডি থেকে অ্যামোনিয়া বের করে দেওয়ার দুইটা সিস্টেম। আর এই জিনিসটা হলো মেজর, যে আমাকে ইউরিয়া সাইকেলের উপর ডিপেন্ড করতে হয়। ইউরিয়া সাইকেলের উপর আমাকে ডিপেন্ড করতে হয়। বুঝতে পারছেন? এটা হচ্ছে আরো বড় একটা ব্যাপার আছে। অ্যামোনিয়ার একমাত্র সোর্স মাসেল ক্যাটাবলিজম না। অ্যামোনিয়ার আরো একটা সোর্স হলো জিআইটি। জিআইটি তে ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি হয়। জিআইটি তে আমরা প্রোটিন অ্যাবজর্পশন করি। এন্টেরোসাইটও কি করে? অ্যামোনিয়া প্রডিউস করে। সে এন্টেরোসাইট অ্যামোনিয়া প্রডিউস করে নর্মাল প্রোটিন অ্যাবজর্পশনের পরে, ক্যাটাবলিজমের পরে, অথবা ইন্টেস্টাইন অ্যামোনিয়া প্রডিউস করে তাদের ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটির জন্য। ঠিক আছে? ইন্টেস্টাইনের আপু একটু দয়া করে মিউট করে ফেলেন, নতুন একজন আপু ঢুকছেন, দয়া করে মিউট করে ফেলেন। ইন্টেস্টাইনের এই অ্যামোনিয়া গুলো পোর্টাল ভেনের মাধ্যমে লিভারে চলে যায়। ইন্টেস্টাইনের এই কি বলে অ্যামোনিয়া গুলো পোর্টাল ভেনের মাধ্যমে লিভারে চলে যায়। তাহলে খেয়াল করে দেখেন, আমাদের ব্লাড ফ্লোর ডিরেকশনটা যদি আমরা খেয়াল করি, মাসেল থেকে যে অ্যামোনিয়া তৈরি হচ্ছে সেটাকে আমি কিডনিতে পাঠাতে পারবো, ফাইন। কিন্তু ইন্টেস্টাইনের এই অ্যামোনিয়াটাকে আমাকে কি করতে হবে? লিভারের মাধ্যমে ডিটক্সিফাই করতে হবে, আদারওয়াইজ যেটা সার্কুলেশনে চলে যাবে। বুঝতে পারছেন? সো অ্যামোনিয়ার দুইটা সোর্স আছে, একটা হলো ইন্টেস্টাইন, একটা হলো মাসেল। অ্যামোনিয়াকে বডি থেকে বের করার দুইটা উপায় আছে। একটা হলো সরাসরি সরাসরি কিডনি দিয়ে বের করে দেওয়া, আর একটা হলো লিভারে ইউরিয়া সাইকেলের মাধ্যমে ইউরিয়াতে কনভার্ট করে বের করে দেওয়া। ঠিক আছে? হেপাটিক এনসেফালোপ্যাথি হওয়ার কারণ কি? যদি একটা মানুষের সিএলডি হয়, সিএলডি হওয়া মানে তার লিভার কাজ করতেছে না। সিএলডি হওয়া মানে তার লিভার কাজ করতেছে না, তাহলে তার ইউরিয়া সাইকেল কাজ করতেছে না। যদি তার ইউরিয়া সাইকেল কাজ না করে তাহলে অ্যামোনিয়ার পরিমাণ বেশি, ইউরিয়ার পরিমাণ কম। এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি লিভার সিরোসিসের একটা পেশেন্টের ব্লাড ইউরিয়া নাইট্রোজেনের পরিমাণ কেমন থাকবে, অ্যান্সার হবে তার ব্লাড ইউরিয়া নাইট্রোজেনের পরিমাণ নর্মালের চেয়ে কম থাকবে। কিন্তু তার অ্যামোনিয়ার পরিমাণ বেশি থাকবে। ঠিক আছে? তাহলে এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো পোর্টোসিস্টেমিক শান্ট। এই পোর্টাল ভেইনের সাথে সিস্টেমিক ভেইনের একটা কমিউনিকেশন হয়ে যায় লিভার সিরোসিসে। এই কমিউনিকেশন হওয়ার কারণ হলো পোর্টাল হাইপারটেনশন। পোর্টাল ভেইনে প্রেশার বেশি, এই প্রেশারটা এদিক দিয়ে ট্রান্সমিট হয়ে যাচ্ছে। এই প্রেশারটা যখন এদিক দিয়ে ট্রান্সমিট হয়ে যাবে, ব্লাড এদিক থেকে এদিকে চলে যাবে। তার মানে লিভারের ভেতর দিয়ে না গিয়ে সিস্টেমিক ভেইনের মাধ্যমে, সিস্টেমিক ব্লাড ভেসেলের মাধ্যমে সিস্টেমিক সার্কুলেশনে চলে যাচ্ছে। তাহলে পোর্টোসিস্টেমিক শান্ট হলো অ্যানাদার কজ, যেটার কারণে অ্যামোনিয়া সরাসরি সরাসরি সিস্টেমিক সার্কুলেশনে চলে যাচ্ছে, লিভারের মাধ্যমে মেটাবলিজম হচ্ছে না। পোর্টাল হাইপারটেনশন হলো অ্যানাদার কজ, পোর্টোসিস্টেমিক শান্ট হলো অ্যানাদার কজ, যেটার কারণে অ্যামোনিয়া কনসেন্ট্রেশন সিস্টেমিক সার্কুলেশনে বেশি হচ্ছে। তাহলে দুইটা কারণে লিভার সিরোসিসে দুইটা কারণে অ্যামোনিয়া সিস্টেমিক সার্কুলেশনে বেশি। নাম্বার 1, ফাংশনাল হেপাটোসাইটের পরিমাণ কম। নাম্বার 2, পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস। ফাংশনাল হেপাটোসাইটের পরিমাণ কম হলে কি সমস্যা? ইউরিয়া সাইকেল হবে না। ফাংশনাল হেপাটোসাইটের পরিমাণ কমে গেলে কি সমস্যা? ইউরিয়া সাইকেল হবে না। পোর্টোসিস্টেমিক শান্ট হলে কি সমস্যা? অ্যামোনিয়া সরাসরি সিস্টেমিক সার্কুলেশনে প্রবেশ করবে। ভেরি গুড। অ্যামোনিয়া যদি সরাসরি সিস্টেমিক সার্কুলেশনে প্রবেশ করে তাহলে তার পরবর্তীতে একটা ঘটনা ঘটবে। কি ঘটনা? এই অ্যামোনিয়াটা খুব ইজিলি ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ফেলতে পারে। আমরা জানি ব্লাড ব্রেন ব্যারিয়ারের মধ্যে কি আছে? টাইট জাংশন আছে। ব্লাড ব্রেন ব্যারিয়ারে যখন টাইট জাংশন থাকে সেখান দিয়ে তখন ওয়াটার সলিউবল সাবস্টেন্স ঢুকতে পারে না। কিন্তু যারা লিপিড সলিউবল তারা ঠিকই ঢুকতে পারে। আমরা অ্যামোনিয়াটার দিকে যদি তাকাই তাহলে এটা অ্যামোনিয়াম না, এটা অ্যামোনিয়া। এটা প্লাজমা পিএইচ এ এটা সবসময় অ্যামোনিয়া হিসেবে থাকে, অর্থাৎ আয়োনাইজড না, নন আয়োনাইজড ফর্ম। যেহেতু এটা নন আয়োনাইজড ফর্ম, এই নন আয়োনাইজড হওয়া মানে সে হলো অলমোস্ট লিপিড সলিউবল। যেহেতু সে অলমোস্ট লিপিড সলিউবল সেহেতু সে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারবে। তাহলে এখন সে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ফেলবে। ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করার পরে সে কি কি ঘটনা করে? সে সেরেব্রাল টক্সিসিটি করে। এই সেরেব্রাল টক্সিসিটিতে আমরা কি কি কম্পোনেন্ট পাই? সেটা হলো অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস। অল্টার্ড মেন্টেশন লিখতেছি আমি, ঠিক আছে? অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস। এই অল্টার্ড মেন্টাল স্ট্যাটাসের কারণটা কি? কেন এই অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস হয়?
তার 1 নম্বর কারণ হলো ইম্পেয়ার্ড নিউরোট্রান্সমিটার রিলিজ। তার 1 নম্বর কারণ হলো, তার 1 নম্বর কারণ কি রে বাবা? 1 নম্বর কারণ হলো ইম্পেয়ার্ড নিউরোট্রান্সমিটার রিলিজ। 2 নম্বর কারণ কি? 2 নম্বর কারণ হলো অ্যাস্ট্রোসাইট ডিসফাংশন। 2 নম্বর কারণ হলো অ্যাস্ট্রোসাইট ডিসফাংশন। একটার সাথে আরেকটা লিংক আছে, ঠিক আছে? আমি এখন লিখি, আপনারা লিস্টটা করেন, তারপর আমরা বাকিটা বলবো। তারপর হলো নিউরো ইনফ্লামেশন। তারপরে কথা কি? নিউরো ইনফ্লামেশন। এই 3টা জিনিসকে আমাদের কোন ক্লিনিক্যাল সাইন দেখে আমরা আলাদা করতে পারবো, কনফার্ম হতে পারবো যে হেপাটিক এনসেফালোপ্যাথি হয়েছে? সেটা হলো অ্যাস্টেরেক্সিস। সেটা হলো অ্যাস্টেরেক্সিস, ঠিক আছে? সেটা হলো অ্যাস্টেরেক্সিস, সেটা হলো ফ্ল্যাপিং ট্রেমর। আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন। এখন আমরা এটাকে একটু এক্সপ্লেন করব, কেন নিউরোট্রান্সমিটার রিলিজের সমস্যা হবে, কেন অ্যাস্ট্রোসাইট ডিসফাংশন হবে, এটাকে আমরা একটু এক্সপ্লেন করি। এটা এক্সপ্লেনেশন অনেকে জানেন হয়তোবা। তাহলে আমরা এখানে বোঝানোর জন্য 2টা জিনিস বলবো। এটা হলো নিউরন, এটা হলো নিউরন। এই নিউরনের এটা হলো নার্ভ টার্মিনাল। নিউরনের মধ্যে কি হয়? নিউরন থেকে একটা এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার রিলিজ হয়। এই নিউরোট্রান্সমিটারটাকে আমরা বলবো এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার। এই এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটারের নাম হলো গ্লুটামেট। এই এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটারের নাম হলো গ্লুটামেট। তাহলে গ্লুটামেট রিলিজ হলো, ফাংশন করলো, সে কিন্তু এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার, খেয়াল রাখতে হবে। তার এখন এক্সেস নিউরোট্রান্সমিটারটাকে মেটাবলিজম করতে হবে। তো এই এক্সেস নিউরোট্রান্সমিটারটাকে মেটাবলিজম করার জন্য এটাকে আপটেক করে নিবে অ্যাস্ট্রোসাইট। এক্সেস নিউরোট্রান্সমিটারটাকে মেটাবলিজম করার জন্য এটাকে আপটেক করে নিবে কে? এটাকে আপটেক করে নিবে অ্যাস্ট্রোসাইট। অ্যাস্ট্রোসাইট এটাকে আপটেক করার পরে রিসাইক্লিং এ হেল্প করবে। কিভাবে? গ্লুটামেটের সাথে অ্যামোনিয়া সংযুক্ত করে দেয়। গ্লুটামেটের সাথে অ্যামোনিয়া সংযুক্ত করে দিয়ে তৈরি করে সে গ্লুটামিন। কি তৈরি করে সে? গ্লুটামিন। যখন গ্লুটামেটের সাথে অ্যামোনিয়া সংযুক্ত করে গ্লুটামিন তৈরি করে, সেই এনজাইমটার নাম হলো গ্লুটামিন সিনথেস। সেই এনজাইমটার নাম হলো গ্লুটামিন সিনথেস। সেই এনজাইমটার নাম হলো গ্লুটামিন সিনথেস। গ্লুটামিন সিনথেসিস করার পরে এই গ্লুটামিনটা অ্যাস্ট্রোসাইট থেকে রিলিজ হয়। এই গ্লুটামিনটা তখন অ্যাস্ট্রোসাইট থেকে রিলিজ হয়। এই গ্লুটামিনটা অ্যাস্ট্রোসাইট থেকে রিলিজ হওয়ার পরে সেটা আপটেক করে কে? সেটা আপটেক করে নিউরন। সেটা আপটেক করে নিউরন। মনির স্ক্রিন দেখা না গেলে তুমি আবার ঢুকো, সবাই দেখতেছে এবং আমার এখানে যে সিমুলেশন আছে এই সিমুলেশনও দেখা যাচ্ছে। সিমুলেশন মানে আমার স্টুডেন্টরা কিরকম সার্ভিস পাচ্ছে এটা আমি এখান থেকে বোঝার জন্য আরেকটা ডিভাইস ইউজ করি, ঠিক আছে? কারো কি স্ক্রিন দেখতে সমস্যা হচ্ছে? এই গ্লুটামিন কি করে? এটাকে আপটেক করে। গ্লুটামিন আপটেক করে নিউরন। সমস্যা হওয়ার কথা না আর কি, ঠিক আছে? গ্লুটামিন আপটেক করে নিউরন। গ্লুটামিন আপটেক করে, ঠিক আছে, পড়ায় মন দেন, এগুলো লাগবে না। গ্লুটামিন আপটেক করলো। তাহলে গ্লুটামিন আপটেক করার পর এখন নিউরনের মধ্যে গ্লুটামিন, নিউরন পড়ায় মন দেন, ওইটা আর কনসেন্ট্রেট করা লাগবে না। গ্লুটামিন, এই গ্লুটামিনটাকে আমরা কি করে ফেলবো? গ্লুটামিনকে আমরা ভেঙে ফেলবো। আমরা ভাঙবো না, নিউরন ভাঙবে। গ্লুটামিন নিউরন কি দিয়ে ভাঙবে? এটাকে বলা হয় গ্লুটামিনেস। প্রতিটা জিনিস সেন্স মেক করে, ঠিক আছে? গ্লুটামিনেস, কারণ গ্লুটামিনকে ভাঙতেছি গ্লুটামিনেস, গ্লুটামিন সিনথেসিস করতেছি গ্লুটামিন সিনথেস, গ্লুটামিন ভেঙে ফেলছি গ্লুটামিনেস, গ্লুটামিনকে ভেঙে তৈরি করতেছি গ্লুটামেট, গ্লুটামিনকে ভেঙে তৈরি করতেছি গ্লুটামেট, গ্লুটামিনকে ভেঙে তৈরি করতেছি গ্লুটামেট। আশা করি বুঝতে পারছেন। এখন এটা হলো নর্মাল পাথওয়ে। এতক্ষণ আমি যেটা পড়ালাম সেটা হলো নর্মাল পাথওয়ে। যে পেশেন্টের সিএলডি, যে পেশেন্টের সিএলডি ফলোড বাই এক্সেস অ্যামোনিয়া, সিএলডি ফলোড বাই এক্সেস অ্যামোনিয়া, সে অ্যামোনিয়াটা ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে ফেলবে। এটা হলো ব্লাড ব্রেন ব্যারিয়ার। সে হলো ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে ফেলবে। ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করার পরে অ্যাস্ট্রোসাইটের মেমব্রেনকে ক্রস করতে পারবে, কারণ সে লিপিড সলিবল। যখন আমি অ্যামোনিয়ার পরিমাণ বেশি পাবো, লাশাটেলিয়ার প্রিন্সিপাল। লাশাটেলিয়ার প্রিন্সিপাল কি বলে? বিক্রিয়ার যদি আমরা উৎপাদের পরিমাণ বাড়াই দিই, বিক্রিয়কের পরিমাণ বাড়াই দিই, উৎপাদের পরিমাণ বাড়বে। অর্থাৎ এই সাম্যাবস্থাটা এখন এদিকে শিফট করবে। এই সাম্যাবস্থাটা এখন এদিকে শিফট করবে। সাম্যাবস্থা এদিকে শিফট করা মানে অটোমেটিক এই এনজাইমের অ্যাক্টিভিটি বেড়ে যাবে। সাম্যাবস্থা যখন এদিকে শিফট করবে, ইকুইলিব্রিয়াম যখন লেফটে শিফট করবে, তখন এই সেলের ভেতরে গ্লুটামিনের পরিমাণ বেড়ে যাবে। সেলের ভেতরে যখন গ্লুটামিনের পরিমাণ এক্সেসিভলি বেড়ে যাবে, এই গ্লুটামিন তখন কি করবে? ওয়াটার ড্র করবে। গ্লুটামিন আবার অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল। এই গ্লুটামিনটা আবার কিরকম? অসমোটিক্যালি অ্যাক্টিভ। তাহলে সে যখন সেলের ভেতরে, তাহলে গ্লুটামিনের পরিমাণ বেড়ে যাচ্ছে কখন?
যখন অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যাচ্ছে, আমি আবার বলতেছি অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যাওয়া মানে সেটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে অ্যাস্ট্রোসাইটের মেমব্রেন ক্রস করে অ্যাস্ট্রোসাইটের ভেতরে ঢুকে যাওয়া। অ্যাস্ট্রোসাইটের ভেতরে অ্যামোনিয়ার পরিমাণ চলে আসা মানে গ্লুটামিনের পরিমাণ বেড়ে যাওয়া। গ্লুটামিনের পরিমাণ বেড়ে যাওয়া মানে অ্যাস্ট্রোসাইটের ভেতরে এখন বেশি বেশি ওয়াটার ঢুকবে। গ্লুটামিনের পরিমাণ বেড়ে যাওয়া মানে অ্যাস্ট্রোসাইটের ভেতরে এখন বেশি বেশি ওয়াটার ঢুকবে। এখন অ্যাস্ট্রোসাইটের ভেতরে ওয়াটার ঢুকবে, অ্যাস্ট্রোসাইট সোয়েল হয়ে যাবে, সোয়েলিং হয়ে অ্যাস্ট্রোসাইটিক ডিসফাংশন হবে। অ্যাস্ট্রোসাইটের যখন ডিসফাংশন হবে তখন অ্যাস্ট্রোসাইট গ্লুটামিন রিলিজ করতে পারবে না। অ্যাস্ট্রোসাইটের ডিসফাংশন যখন হবে তখন অ্যাস্ট্রোসাইট গ্লুটামিন রিলিজ করতে পারবে না। যখন অ্যাস্ট্রোসাইট গ্লুটামিন, তার মানে গ্লুটামিন সে অ্যাস্ট্রোসাইটের ভেতরে থাকবে কিন্তু গ্লুটামিন অ্যাস্ট্রোসাইট রিলিজ করতে পারবে না। অ্যাস্ট্রোসাইট যদি গ্লুটামিন রিলিজ করতে না পারে, নিউরন গ্লুটামিন পাবে না। নিউরন যদি গ্লুটামিন না পায় তাহলে নিউরনে গ্লুটামেটের পরিমাণ কমে যাবে। নিউরন যদি গ্লুটামিন না পায় তাহলে নিউরনে গ্লুটামেটের পরিমাণ কমে যাবে। এবং গ্লুটামেট যদি নিউরন রিলিজ না করে তাহলে নিউরন থেকে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার আসবে না। কোনটা আসবে না? এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার আসবে না। তাহলে পেশেন্ট কিরকম থাকবে? কনফিউজড থাকবে, ড্রাউজি থাকবে। আমরা প্যাথোজেনেসিসে বলছিলাম ইম্পেয়ার্ড নিউরোট্রান্সমিটার রিলিজ। এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় ইম্পেয়ার্ড নিউরোট্রান্সমিটার রিলিজ কোনটা, আপনি অ্যান্সার করবেন ভাইয়া গ্লুটামেট। এটা কোন ধরনের নিউরোট্রান্সমিটার? আপনি বলবেন ভাইয়া এটা এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার। আপনাকে বলছিলাম অ্যাস্ট্রোসাইট ডিসফাংশন, যদি জিজ্ঞেস করা হয় অ্যাস্ট্রোসাইট ডিসফাংশন কেন হবে, আপনি বলবেন ভাইয়া গ্লুটামিন সিনথেস এনজাইমের অ্যাক্টিভিটি বেড়ে গেছে, অ্যাস্ট্রোসাইটের ভেতরে গ্লুটামিনের পরিমাণ বেড়ে গেছে, এবং অ্যাস্ট্রোসাইটের ভেতরে যখন গ্লুটামিনের পরিমাণ বেড়ে গেছে তখন ভেতরে ওয়াটার বেশি বেশি ড্র করছে, অ্যাস্ট্রোসাইট ডিসফাংশন হয়েছে। অ্যাস্ট্রোসাইট ডিসফাংশন হওয়ার পরবর্তীতে ঘটনাটা আপনারা সবাই জানেন, এটা আর আমি বললাম না। আশা করি সবাই বুঝতে পারছেন। অ্যামোনিয়া ইটসেলফ, অ্যামোনিয়া ইটসেলফ টক্সিক টু দ্য সেল, অ্যামোনিয়া ইটসেলফ টক্সিক টু দ্য সেল, দ্যাটস ওয়াই সে ইনফ্লামেশন করতে পারে। অ্যামোনিয়া ইটসেলফ টক্সিক টু দ্য সেল, এই জন্য সে নিউরো ইনফ্লামেশনও করতে পারে। এ পর্যন্ত সবাই সবাই ভালো করে বুঝছেন ভাই? কারো বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না তো এখানে, তাই না? অলরাইট, এখন আমরা লিভার সিরোসিস থেকে কিছু লো ইয়েল্ড টপিকস পড়ি। খালি হাই ইয়েল্ড পড়লে হবে নাকি সবসময়? কিছু লো ইয়েল্ডও পড়া দরকার, তাই না? এখন আমরা লিভার সিরোসিস থেকে কিছু লো ইয়েল্ড টপিকস পড়বো, অর্থাৎ লিভার সিরোসিসের ল্যাব ফাইন্ডিং কি। এখন আমরা পড়বো লিভার সিরোসিসের ল্যাব ফাইন্ডিং কি। আসেন, আমাকে বলতে হবে ল্যাব ফাইন্ডিং কিসে? সিএলডি তে। লিভার সিরোসিস আমাদের ল্যাবে কি কি ফাইন্ডিং পাবো, ঠিক আছে? ফার্স্ট অফ অল, একটু আগে যেটা শিখলাম সেটা সবার আগে পড়ে ফেলবো, যখন যেটা পারি সেটা পড়ে ফেলবো, তাই তো? তার ব্লাড ইউরিন নাইট্রোজেন নর্মাল পেশেন্টের চেয়ে কম। তার ব্লাড ইউরিন নাইট্রোজেন নর্মাল পেশেন্টের চেয়ে কম। কারণ কি? কারণ তার ইউরিয়া সাইকেল ইনহিবিটেড, তার ইউরিয়া সাইকেল করতেছে না। তার ব্লাড ইউরিন নাইট্রোজেন নর্মাল পার্সনের চেয়ে কম, নর্মালের চেয়ে কম। কেন? কারণ তার ইউরিয়া সাইকেল হচ্ছে না। কিন্তু কিন্তু তার বেশি কোন জিনিসটা? তার ব্লাডে বেশি অ্যামোনিয়া। ফার্স্ট ল্যাব ফাইন্ডিং এই মাত্র যেটা বললাম সেটাই। নেক্সট, আমরা জানি আমাদের ব্লাড গ্লুকোজ কন্ট্রোলের জন্য লিভারের রোলটা কিরকম। আমরা সবাই জানি আমাদের ব্লাড গ্লুকোজ কন্ট্রোলের জন্য লিভারের রোলটা কিরকম। সো আমাদের ব্লাড গ্লুকোজ কন্ট্রোল ভালো হবে না, তার মানে কি সে হাইপারগ্লাইসেমিক করবে নাকি হাইপোগ্লাইসেমিক করবে? অ্যান্সার হলো হাইপোগ্লাইসেমিক করবে। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে সবসময় হাইপোগ্লাইসেমিক হবে না, যখন ফাস্টিং কন্ডিশনে থাকবে তখন ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া। আমরা সবাই জানি লিভারের রোলটা কি ব্লাড গ্লুকোজ কন্ট্রোলে, ঠিক আছে? সো এই পেশেন্ট ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া হওয়াটা তার ক্ষেত্রে বেশি লাইকলি। তারপরের কথা কি? তারপরের কথা হলো ল্যাকটিক অ্যাসিডোসিস প্রডিউস হবে কিনা। ল্যাকটিক অ্যাসিডোসিসের সাথে এটার একটা সম্পর্ক আছে। ল্যাকটিক অ্যাসিডোসিস এই পেশেন্টের ক্ষেত্রে কেন প্রডিউস হবে? এই পেশেন্টের ক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হওয়ার কারণ হলো আমরা সবাই জানি আমাদের বডিতে ল্যাকটেট প্রোডাকশন হওয়াটা ইনএভাইটেবল। আমাদের বডিতে ল্যাকটেট প্রোডাকশন হবেই, মাসেল এক্সারসাইজ না হলো ল্যাকটেট প্রোডাকশন হবে। এরকম একটা অর্গান হলো আরবিসি। আরবিসি মানে হলো আমার মতন, স্টুডেন্ট পড়ায়, স্টুডেন্টকে পড়ার কথা বলে কিন্তু নিজে পড়ে না। কিরকম? কারণ সে হলো মানুষকে অক্সিজেন দিয়ে বেড়ায়, সে নিজে মানুষকে অক্সিজেন দিয়ে বেড়ায়, যে অক্সিজেনের জন্য অক্সিডেটিভ ফসফোরাইলেশন দরকার। সে মানুষকে অক্সিজেন দিয়ে বেড়ায় যেটার জন্য অক্সিডেটিভ ফসফোরাইলেশন দরকার, কিন্তু সে তার নিজের অক্সিজেনটাকে ইউজ করে অক্সিডেটিভ ফসফোরাইলেশন করতে পারে না। কেন? বিকজ নো মাইটোকন্ড্রিয়া। তার এখানে কোনো মাইটোকন্ড্রিয়া নেই। যেহেতু আরবিসির কোনো মাইটোকন্ড্রিয়া নেই, তার মানে আরবিসির ভেতরে সবসময় কি হবে? অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। তার মধ্যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন হবে না, তার মানে আমরা এখানে বলতে পারবো তার এখানে কি হবে? তার এখানে হবে সবসময় অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, অ্যানারোবিক রেসপিরেশন। যেহেতু তার এখানে অ্যানারোবিক রেসপিরেশন হয়, তার মানে এখানে সবসময় প্রোডাকশন হবে ল্যাকটিক অ্যাসিড। তার এখানে সবসময় কি প্রোডাকশন হবে?
ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড বডি থেকে, তাহলে বডিতে ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হবেই। এটাকে বডি থেকে বের করার, এলিমিনেট করার দুইটা উপায় আছে। এক হলো লিভার। লিভারে যাওয়ার পরে আমরা সেই ল্যাকটিক অ্যাসিডকে কি করে দেই? লিভারে যাওয়ার পর আমরা সেই ল্যাকটিক অ্যাসিডকে গ্লুকোজে কনভার্ট করে দিই। লিভারে যাওয়ার পর আমরা সেই ল্যাকটিক অ্যাসিডটাকে গ্লুকোজে কনভার্ট করে দিই, এটাকে আমরা বলতেছি কোরি সাইকেল। অথবা এই ল্যাকটিক অ্যাসিডটাকে আমরা কি করে দিতে পারি? কিডনির মাধ্যমে বের করে দিতে পারি, ঠিক আছে? তো দুইটার যে কোনো একটাতে সমস্যা হলে ল্যাকটিক অ্যাসিডোসিস হতে পারে। আপনার যদি লিভারের সিরোসিস হয়, ফাংশনাল হেপাটোসাইটের পরিমাণ যদি কমে যায়, এটা খুব স্বাভাবিক, আপনি ল্যাকটিক অ্যাসিড গুলোকে গ্লুকোজে কনভার্ট করতে পারবেন না। আপনার বডিতে ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পাবে। আপনার বডিতে ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পাবে, এটা এক্সপ্লেন করে কেন পেশেন্টের ল্যাকটিক অ্যাসিডোসিস হয়। তারপরে কথা পেশেন্টের হতে পারে কি? হাইপোনাট্রিমিয়া। তারপরে কথা পেশেন্টের কি হতে পারে? তারপরে কথা পেশেন্টের হতে পারে হলো হাইপোনাট্রিমিয়া। পেশেন্টের হাইপোনাট্রিমিয়া হবে কেন? পেশেন্টের হাইপোনাট্রিমিয়া হওয়ার একটা কারণ আছে, বলতে পারবেন? পেশেন্টের হাইপোনাট্রিমিয়া হওয়ার কারণ হলো ভাস্কুলার স্পেসে সে ভলিউম ধরে রাখতে পারতেছে না, কারণ এখানে প্রোটিন কম। এখানে প্রোটিন কম হয়ে যাওয়ার কারণে সব ফ্লুইড বের হয়ে যেতে যাচ্ছে। যখন সবগুলো ফ্লুইড বের হয়ে যেতে যাবে, তখন এখানে কি হবে? ইফেক্টিভ সার্কুলেটরি ভলিউম কমে যাবে। অর্থাৎ তার ব্লাড প্লাজমা ভলিউম, সরি, তার টোটাল বডি ফ্লুইড ভলিউম যাই থাকুক না কেন, ব্লাড ভেসেলের ভেতরে ফ্লুইড নেই। এটাকে আমরা বলবো ইফেক্টিভ সার্কুলেটরি ভলিউম। ব্লাড ভেসেলের ভেতরে তার ভলিউম থাকবে না, ঠিক আছে? ইফেক্টিভ সার্কুলেটরি ভলিউম যদি কমে যায়, আমরা জানি লেস ভলিউম উইল স্টিমুলেট এডিএইচ সিক্রেশন। ভলিউম যখন কম থাকে তখন বেশি বেশি এডিএইচ সিক্রেশন হয়। ভলিউম যখন কম থাকে তখন বেশি বেশি এডিএইচ সিক্রেশন হয়। আর যদি বেশি বেশি এডিএইচ সিক্রেশন হয়, এডিএইচ কি করবে? ফ্রি ওয়াটার বডিতে অ্যাড করবে। এডিএইচ কি করবে? ফ্রি ওয়াটার বডিতে অ্যাড করবে, অর্থাৎ শুধুমাত্র ওয়াটার অ্যাড করবে, সল্ট অ্যাড করবে না। শুধুমাত্র ওয়াটার অ্যাড করবে, বেশি বেশি সল্ট অ্যাড করবে না। তার মানে আমার যে সল্টটা আছে সেটা ডাইলুট হয়ে যাবে। এটাকে আমরা বলবো হাইপোনাট্রিমিয়া, ঠিক আছে? তরকারিতে লবণ বেশি হয়ে গেছে, ঝোল বাড়ায় দাও। সহজ তো। তরকারিতে লবণ বেশি হয়ে গেছে, ঝোল বাড়ায় দাও। এখানে ব্যাপারটা হলো এরকমই, আর কিছু না, ঠিক আছে? ঝোল বাড়ায় দিলাম আমরা, ঝোল বাড়ায় দিলাম, লবণ কমে গেল, শেষ। নেক্সট। তারপরে কথা কি? হাইপোনাট্রিমিয়া কিভাবে পেলাম আমরা সেটা বললাম। তারপরে কথা হলো হাইপোক্যালেমিয়া কেন পাবো? হাইপোক্যালেমিয়া পাওয়ার তো অনেক মেকানিজম আছে। একটা মেকানিজম আপনি ডাইলুশন বলতে পারেন, কিন্তু আমি চাই আপনি ডাইলুশন না বলে আরেকটু সুন্দর একটা মেকানিজম বলেন। সুন্দর মেকানিজম গত ক্লাসে একটু পড়ানো হয়েছে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো হাইপার অ্যালডোস্টেরনিজম। সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম। সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম। তার মানে পেশেন্টের অ্যালডোস্টেরন অ্যাক্টিভিটি বেশি। কেন বেশি? গত ক্লাসে পড়ানো হয়েছে। যেহেতু তার অ্যালডোস্টেরনের অ্যাক্টিভিটি বেশি, অ্যালডোস্টেরন একটা কাজ করে, সেই কাজটা কি করে? অ্যালডোস্টেরনের কাজ একটাই, সে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করবে ইন এক্সপেন্স অফ পটাশিয়াম, ইন এক্সপেন্স অফ হাইড্রোজেন। তাহলে সে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে এন্ড পটাশিয়াম এক্সক্রিশন করে। সে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে, পটাশিয়াম এক্সক্রিশন করে। এইভাবে বডি থেকে পটাশিয়াম চলে যেতে 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 হাইপোক্যালেমিয়া হতেই পারে। নেক্সট, লিভার যদি কোয়াগুলেশন ফ্যাক্টর সিনথেসিস না করে, তাহলে আমরা যেটা পাবো সেটা হলো ইনক্রিজ প্রোথ্রম্বিন টাইম অথবা প্রোলংড প্রোথ্রম্বিন টাইম। আমরা যেটা পাবো সেটা হলো ইনক্রিজ প্রোথ্রম্বিন টাইম অথবা প্রোলংড প্রোথ্রম্বিন টাইম, এটা আমরা জানি। লিভারের কাজ হলো অ্যালবুমিন তৈরি করা, তাহলে সে অ্যালবুমিন তৈরি করতে পারতেছে না। অ্যালবুমিন তৈরি করতে না পারার জন্য আমরা এখন যেটা বলবো সেটা হলো হাইপো অ্যালবুমিনেমিয়া। এটার ক্ষেত্রে আমরা কি বলবো? হাইপো অ্যালবুমিনেমিয়া। তাহলে অ্যালবুমিনের পরিমাণ কমে গেছে। অ্যালবুমিনের পরিমাণ কমে যাওয়ার কারণে আমরা আরো একটা কথা বলতে পারি, সেটা হলো অল্টার্ড অ্যালবুমিন গ্লোবিলিন রেশিও। এটা থেকে আমরা আরো একটা জিনিস বলতে পারবো, সেটা হলো অল্টার্ড অ্যালবুমিন গ্লোবিলিন রেশিও। অ্যান্সার হলো কেন? তাহলে এটা অল্টার্ড অ্যালবুমিন গ্লোবিলিন রেশিও হওয়ার কারণটা কি? তাহলে এখানে একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপার হলো লিভার থেকে আসে অ্যালবুমিন, লিভার থেকে আসে অ্যালবুমিন, অ্যালবুমিনের পরিমাণ সবসময় বেশি। আর প্লাজমা সেল থেকে আসে গ্লোবিলিন। এটা হলো প্লাজমা সেল, এটা হলো প্লাজমা সেল। প্লাজমা সেল থেকে আসতেছে ইমিউনোগ্লোবিলিন। তাহলে আমরা বলতে পারবো প্লাজমা সেল থেকে আসতেছে গ্লোবিলিন। তাহলে অ্যালবুমিনের সোর্স একটা, গ্লোবিলিনের সোর্স আরেকটা। অ্যালবুমিনের পরিমাণ বেশি। তাহলে একটা নর্মাল পার্সনের ক্ষেত্রে অ্যালবুমিন ইস টু গ্লোবিলিন ইকুয়াল টু 2:1। যখন লিভার সিরোসিস, যখন লিভার সিরোসিস, তখন অ্যালবুমিন আসতেছে না। অ্যালবুমিন আসতেছে না, কিন্তু প্লাজমা সেলের তো আর কোনো সমস্যা নেই, তাদের তো অ্যান্টিবডি তৈরি করতে সমস্যা নেই। তাহলে তখন প্লাজমা সেল ঠিকই অ্যান্টিবডি তৈরি করে ফেলবে। তাহলে ও তৈরি করতেছে, ও তৈরি করতেছে না।
তখন আমরা দেখবো এটা অল্টার হয়ে গেছে, অ্যালবুমিন ইস টু গ্লোবিউলিন ইকুয়াল টু হয়ে যাবে অ্যালবুমিনের পরিমাণ কম, গ্লোবিউলিনের পরিমাণ বেশি। বুঝতে পারছেন ব্যাপারটা এরকম, অ্যালবুমিন কমে যাওয়ার কারণে এটা হয়। হ্যাঁ, নেক্সট নেক্সট কথা কি, টোটাল সিরাম ক্যালসিয়ামের পরিমাণ কি হবে? এটা একটা হাজাইরা লো ইয়েল্ড কথা, কিন্তু শুনেন কাজে দিবে। আমি যদি এখন আপনাকে জিজ্ঞেস করি টোটাল সিরাম ক্যালসিয়ামের পরিমাণ কেমন, অ্যান্সার হবে টোটাল সিরাম ক্যালসিয়ামের পরিমাণ কম। টোটাল সিরাম ক্যালসিয়ামের পরিমাণ কেমন? টোটাল সিরাম ক্যালসিয়ামের পরিমাণ কম। কেন? এই কদিন আগে এন্ডোক্রাইন বললাম যে, সেখানে একটা কথা বলছিলাম, আমাদের বডিতে ক্যালসিয়াম দুই ভাবে থাকে। আমাদের বডিতে ক্যালসিয়াম দুই ভাবে থাকে, একটা হলো আয়োনাইজড অথবা ফ্রি, একটা হলো আয়োনাইজড অথবা ফ্রি, আর একটা হলো প্লাজমা প্রোটিন বাউন্ড, অ্যালবুমিন বাউন্ড। একটা হলো আয়োনাইজড অথবা ফ্রি, আর একটা হলো অ্যালবুমিন বাউন্ড। ঠিক আছে, তাহলে এটা তো ফ্রিটা তো ফ্রি, আর অ্যালবুমিন বাউন্ড, দুইটাকে একসাথে মিলাই আমরা বলবো টোটাল ক্যালসিয়াম। দুইটাকে একসাথে মিলে আমরা বলবো টোটাল সিরাম ক্যালসিয়াম, টোটাল প্লাজমা ক্যালসিয়াম, যাই বলে না কেন। ঠিক আছে, তাহলে অ্যালবুমিনের পরিমাণ যদি কমে যায়, অ্যালবুমিন বাউন্ড ক্যালসিয়ামের পরিমাণ কমে যাবে, কিন্তু ফ্রিটা নরমাল থাকবে। ফ্রিটা নরমাল থাকবে। ফ্রিটা কতদিন পর্যন্ত নরমাল থাকবে? যতদিন পর্যন্ত প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ঠিক আছে। ঠিক আছে, তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন সিরাম ক্যালসিয়ামের পরিমাণ কেন কম থাকবে। এই পেশেন্টের ক্ষেত্রে আরো কিছু কথা বলতে পারি আমরা। কখনো এগুলো এত কিছু লাগে না, অর্থাৎ হাইপোক্সিয়া কখন হবে, সিরাম ক্রিয়েটিনিন কখন বাড়বে, এগুলো নিয়ে আমরা টুকটাক কথা বলছি। ঠিক আছে, তাহলে এটা নিয়ে কার একটু বলবো। আচ্ছা, আর একটু বলি আসেন, অর্থাৎ ল্যাব ফাইন্ডিংটাকে আরো একটু কন্টিনিউ করি। কেমন? ল্যাব ফাইন্ডিংটাকে যদি আমরা আরো একটু কন্টিনিউ করি, সেক্ষেত্রে আমাদের ক্যালসিয়ামের কথা বলে ফেললাম। ক্যালসিয়ামের কথা বলার পরে তাহলে এখন আসেন ভাইটামিন ডি রিলেটেড একটা কথা, এটাও এন্ডোক্রাইনোলজিতে একটু বলা হয়েছে। আমরা জানি লিভার কি করে, ভাইটামিন ডি অ্যাক্টিভেশনের মধ্যে 25 হাইড্রোক্সিলেশন ঘটনাটা ঘটে। 25 হাইড্রোক্সিলেশন অফ ভাইটামিন ডি লিভারে ঘটে। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে আমরা এই জিনিসটা এখন কম পাবো, অর্থাৎ ভাইটামিন ডির স্টোরেজ ফর্ম অথবা 25 হাইড্রোক্সিল ভাইটামিন ডির পরিমাণটাও কম পাবো। ঠিক আছে, এটা তার অ্যানাদার ইম্পর্টেন্ট লাইফ ফাইন্ডিং। তারপরের কথা হলো সিরাম ট্রান্স অ্যামাইনেজেমিয়া কি পাবো কিনা, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এএলটি এএসটি এর পরিমাণ কেমন থাকবে। এএলটি এএসটি এদের পরিমাণ কেমন থাকবে, এদের পরিমাণ কি সিগনিফিকেন্টলি হাই থাকবে কিনা। এখানে অ্যান্সার হলো এটা হলো মাইল্ডলি এলিভেটেড থাকবে। যদিও এখানে সিএলডি প্রেজেন্ট, হেপাটোসাইট ড্যামেজ হচ্ছে, তারপর আমরা বলবো এখানে মাইল্ডলি এলিভেটেড, মাইল্ডলি এলিভেটেড। এখন কোশ্চেন হলো কেন? যখন আমরা বলবো লিভারের কোনো অ্যাকিউট কন্ডিশন, অ্যাকিউট হেপাটাইটিস, যখন আমরা কোনো বলবো অ্যাকিউট হেপাটাইটিস, লিভারে অ্যাকিউটলি কোনো ড্যামেজ হচ্ছে, তখন আমরা বলবো এএসটি এএলটি সিগনিফিকেন্টলি এলিভেটেড, তারা তখন অনেক 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 বেশি এলিভেটেড। কিন্তু যখন এটা সিএলডি তে কনভার্ট হয়, যখন এটা সিএলডি তে কনভার্ট হয়, অর্থাৎ এই লিভারের ইনসাল্টটা, লিভারের ইনজুরিটা যখন অনেকদিন কন্টিনিউ করে, অনেকদিন যখন কন্টিনিউ করে, তখন লিভার ফাইব্রোসিস্ট হয়ে যাওয়া। লিভার যখন ফাইব্রোসিস হয়ে যায়, তখন ফাংশনাল হেপাটোসাইটের পরিমাণ কমে যায়, অর্থাৎ টোটাল হেপাটোসাইটের পরিমাণ কমে যায়। ফাংশনাল টোটাল হেপাটোসাইটের পরিমাণ কমে যায়। ফাংশনাল এবং টোটাল হেপাটোসাইটের পরিমাণ যদি কমে যায়, তাহলে এএসটিএলটি আসবে কই থেকে? ফাংশনাল অথবা টোটাল হেপাটোসাইটের পরিমাণ যদি কমে যায়, টোটাল হেপাটোসাইটের পরিমাণ যদি কমে যায়, তাহলে এএসটিএলটিটা আসবে কই থেকে? এএলটি এসটিটা বাড়ে কেন, সেটা নিয়ে একটু কথা বলি। আমরা যদি একটু নামগুলোকে খেয়াল করি, এএলটি তার মানে অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেস। দেখেন সবার শেষে একটা কথা আছে ট্রান্সফারেস, অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেস। আমি যদি বলি এএসটি, তাহলে আমরা বলি অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেস, অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেস, অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেস। ট্রান্সফারেস বাবা তুমি কি ট্রান্সফার করো? এই বাবারা অ্যামাইনো গ্রুপ ট্রান্সফার করে, এই বাবারা অ্যামাইনো গ্রুপ ট্রান্সফার করে, অর্থাৎ এই প্রসিডিউরটা ট্রান্স অ্যামাইনেশন প্রসেসে দরকার হয়। এই প্রসিডিউরটা ট্রান্স অ্যামাইনেশন প্রসিডিউরে দরকার হয়। ঠিক আছে, ট্রান্স অ্যামাইনেশন প্রসিডিউরে দরকার হয়। তাহলে ট্রান্স অ্যামাইনেশন ঘটনাটা কোথায় ঘটে? ট্রান্স অ্যামাইনেশন ঘটনাটা লিভারে ঘটে। লিভারের মধ্যে কোথায় ঘটে? হেপাটোসাইটে ঘটে। তাহলে এনজাইম গুলো কোথায় আছে? এনজাইম গুলো হেপাটোসাইটের ভেতরে আছে। তাহলে একটা হেপাটোসাইটের ভেতরে এনজাইম গুলো আছে। কোন একটা কারণে যদি আপনার হেপাটোসাইটের মেমব্রেনটা রাপচার হয়, হেপাটোসাইট যদি ড্যামেজ হয়, তাহলে এনজাইম গুলো বেড়ে আসবে। এটাই হলো জিনিস, এটাই হলো সেন্স মেক করে। বুঝতে পারছেন? ঠিক একইভাবে আমি যদি আপনাকে বলি প্যানক্রিয়াটাইটিসে কোন এনজাইম বাড়বে, তাহলে প্যানক্রিয়াটাইটিস মানে কি? প্যানক্রিয়াসের সেল, প্যানক্রিয়াসের সেলের মধ্যে কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম আছে অ্যামাইলেস,
প্যানক্রিয়াসের ভেতরে লিপিড স্প্লিটিং এনজাইম আছে লাইপেস। আপনার যখন এই সেলটা ড্যামেজ হবে, সেল মেমব্রেন যখন ড্যামেজ হবে, তখন এই এনজাইম গুলো বের হয়ে আসবে। তাহলে এটাকে আমরা বলবো তখন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। অ্যাকিউট কন্ডিশনে যখন এই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসটা প্রোগ্রেস করতে 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 ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয়ে যাবে, অনেক দিন ধরে বারবার অ্যাটাক হয়েছে, যখন এটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয়ে যাবে, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আমরা কি দেখবো? টোটাল ফাংশনাল এই সেলের পরিমাণ কমে গেছে। তাহলে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে অ্যামাইলেজ এবং লাইপেজের পরিমাণ বেশি থাকলেও ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে এনজাইম গুলো থাকবে নরমাল। ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে এনজাইম গুলো কিরকম থাকবে? অলমোস্ট নরমাল। কেন? কারণ টোটাল সেলের পরিমাণ কম, সেলের পরিমাণ কম মানে তার মানে এনজাইম গুলো আসবে কোথা থেকে? কিন্তু অ্যাকিউট কন্ডিশনে তা না, পুরো টকবগে অনেকগুলো সেল আছে, সেলগুলো রাপচার হয়েছে, সেলগুলো ড্যামেজ হয়েছে, আর এনজাইম লিক হয়েছে, আর আমরা সেটা ব্লাডে মেজার করছি। আশা করি বুঝতে পারছেন অ্যাকিউট কন্ডিশন এবং এই ক্রনিক কন্ডিশনে এনজাইমের এই পার্থক্যটা হওয়ার কারণ কি। তাহলে আমি সিএলডি তে এনজাইম নিয়ে যে কথাটা বলবো সেটা হলো মাইল্ড এলিভেশন। এই মাইল্ড এলিভেশনের মধ্যে পরবর্তী কথা হলো এক্ষেত্রে এএসটি খেয়াল করতে হবে, সিএলডি ডিউ টু এনি রিজন, সিএলডি ডিউ টু, এই কথাটা কঠিন সবার, এটা কঠিন আর কি, ঠিক আছে, এটা মনে রাখতে পারবেন না, এটা নিয়ে এলোমেলো হইলেও কোনো সমস্যা নেই, বাদ দিয়ে দিবেন। যে কোনো কারণে, যে কোনো কারণে সিএলডির ক্ষেত্রে এএসটি ইজ গ্রেটার দেন এএলটি। এটা কার ক্ষেত্রে? সিএলডির ক্ষেত্রে। যখন আমি বলবো অ্যাকিউটলি কোনো জন্ডিস, অ্যাকিউট হেপাটাইটিস, যখন আমি বলবো অ্যাকিউট হেপাটাইটিস, অ্যাকিউট কোনো কন্ডিশন, সিএলডি না, অ্যাকিউট কোনো কন্ডিশন, তখন যদি বলে এএসটি গ্রেটার দেন এএলটি, এটার কারণ হলো অ্যালকোহল। আর নর্মালি বাকি সবকিছু, রেস্ট অফ অল, বাকি সবকিছুর ক্ষেত্রে এএলটি গ্রেটার দেন এএসটি। আমি আবার বলতেছি, অ্যাকিউট হেপাটাইটিস, অ্যাকিউট কোনো কন্ডিশন, জন্ডিস, যদি এটা অ্যালকোহল দিয়ে হয়, অ্যালকোহলের টক্সিসিটি দিয়ে হয়, এএসটি গ্রেটার দেন এএলটি। আর যদি এএল, আর বাকি সবকিছুতে এএলটি গ্রেটার দেন এএসটি। বুঝতে পারছেন? আর ক্রনিক কন্ডিশনে যে কোনো কারণে, যে কোনো কারণেই হোক, ক্রনিক কন্ডিশনটা সেটা এএসটি গ্রেটার দেন এএলটি। এটার কারণ কি? ওয়াই? এখন এটা তো লম্বা সময়ের একটা ব্যাপার না, 6 মাসের বেশি যদি লিভারে ইনসাল্ট থাকে, এই লম্বা সময় ধরে তারা যখন এলিভেটেড থাকে, এখানে আমরা দেখতে পাই এএলটির প্লাজমা হাফ লাইফ এএসটির চেয়ে ছোট। এএলটির প্লাজমা হাফ লাইফটা কিরকম? শর্ট। তাহলে দীর্ঘদিন যাবৎ বেঁচে থাকতে থাকতে খালি লাইফ স্প্যানটা শর্ট হওয়ার কারণে ওর পরিমাণ ওর চেয়ে কম থাকবে। দুইজন দীর্ঘদিনই প্লাজমাতে এলিভেটেড, কিন্তু এএলটি লাইফ স্প্যানটা, প্লাজমা হাফ লাইফটা এএসটির চেয়ে কম, তাই আলটিমেটলি এএলটির পরিমাণ কিছুটা হলেও তার চেয়ে কম থাকবে। কথাটা যদি আবার ঘুরে বলি, একটা পেশেন্টের এএসটি গ্রেটার দেন এএলটি, এই জিনিসের ডিডি কয়টা? এই জিনিসের ডিডি দুইটা। নাম্বার 1 অ্যালকোহল, অ্যালকোহলিক হেপাটাইটিস। নাম্বার 2 সিএলডি। দুইটাকে আলাদা করবো কি করে? সিএলডির মধ্যে আদার স্টিগমাটা প্রেজেন্ট থাকবে, সিএলডির আদার ক্লিনিক্যাল ফিচার প্রেজেন্ট থাকবে, পোর্টাল হাইপারটেনশনের ফিচার্স প্রেজেন্ট থাকবে, ওর ক্ষেত্রে পোর্টাল হাইপারটেনশনের ফিচার্স প্রেজেন্ট থাকবে না। এইভাবে আলাদা করতে পারবো। আশা করি 100% বুঝছেন, এর চেয়ে সহজ করে বুঝায় বলা সম্ভব না রে বাবা। আসেন পরবর্তীতে আমরা সিরাম মার্কার গুলো দেখাই ফেলি। অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ, মোস্ট liver disease ALT greater than AST. In alcoholic liver disease AST greater than ALT. তারপরের কথা AST greater than ALT in non-alcoholic liver disease। গত ক্লাসে একটু বলছিলাম non-alcoholic liver disease, সরি non-alcoholic liver disease তো এটা। যদি non-alcoholic liver disease এটা সাজেস্ট থাকে, তাহলে চিন্তা করতে হবে অ্যাডভান্সড লিভার সিরোসিস, এই যে মাত্র যেটা পড়াইলাম। অ্যাডভান্স লিভার সিরোসিস এর ক্ষেত্রেও আমাদের এএসটি টা হবে এএলটি এর চেয়ে বেশি। এতক্ষণ যেটা পড়লাম এটা এই 3টা লাইনের মধ্যে সবকিছু সামারি করে দেয়া আছে। তারপরের কথা হলো বাকি দুইটা জিনিস, বাকি দুইটা জিনিসের মধ্যে অ্যালকালাইন ফসফেটেস, গামা গ্লুটামাইল ট্রান্সপেপটাইডেস। আসেন এখন সেটা নিয়ে কথা বলি। অ্যালকালাইন ফসফেটেস নিয়ে আমরা অন্য একটা জায়গাতে পাই, বলেন তো সেটা কোনটা? অ্যালকালাইন ফসফেটেস আমরা অন্য একটা জায়গাতে পাই, সেটা কোথায়? আমরা একটা কথা বলছিলাম, যে কোনো কন্ডিশন, এনি কজ অফ বোন রিজর্পশন, এনি কজ অফ ইনক্রিজ বোন রিমডেলিং,
এনি কজ অফ ইনক্রিজ বোন রিমডেলিং, যেখানে বোন রিমডেলিং হচ্ছে বেশি বেশি। বোন রিমডেলিং হওয়া মানে আপনি কোনো একটা কারণে বুঝতে পারছেন তার অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেশি, বোন ব্রেকডাউন বেশি। কোনো কারণে তার অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেশি হলে চোখ বন্ধ করে ধরে নিবেন অবশ্যই অবশ্যই সেখানে কম্পেনসেশন করার জন্য অবশ্যই সেখানে কম্পেনসেটরি অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটিও বেশি। অবশ্যই সেখানে কম্পেনসেটরি অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটিও বেশি। যখন অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি বেশি তখন আমরা অ্যালকালাইন ফসফেটেস বেশি পাবো। যখন অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি বেশি তখন অ্যালকালাইন ফসফেটেস বেশি পাবো। কেন? অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি মানে হলো বোন রিজর্পশন, বোন ভেঙে ফেলা। এই বোন রিজর্পশন করার জন্য আমাদের দরকার অ্যাসিডিক এনভায়রনমেন্ট। বোন রিজর্পশন করার জন্য আমাদের দরকার অ্যাসিডিক এনভায়রনমেন্ট। আর এই অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি মানে হলো বোন ফরমেশন। বোন ফরমেশনের জন্য আমাদের দরকার অ্যালকালাইন এনভায়রনমেন্ট। এই অ্যালকালাইন এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আমাদের যে এনজাইম তার নাম হলো অ্যালকালাইন ফসফেটেস। এই অ্যালকালাইন এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আমাদের যে এনজাইম তার নাম হলো অ্যালকালাইন ফসফেটেস। এই এএলপি এটা একটা নন স্পেসিফিক এনজাইম, অর্থাৎ অ্যালকালাইনেশনের জন্য অ্যালকালাইন পরিবেশ তৈরি করার জন্য সে শুধুমাত্র অস্টিওব্লাস্ট ছাড়াও, শুধুমাত্র অস্টিওব্লাস্ট না, বডির বিভিন্ন জায়গায় সে প্রেজেন্ট থাকে। বিভিন্ন জায়গায় প্রেজেন্ট থাকার জন্য তার দাম কমে গেছে। বুঝতে পারছেন? আলুর মতন, আলু তো সবার সাথে মিশে যায়, কারোর সাথে তার লাগে না, এটা কোনো ভালো কোয়ালিটি হতে পারে না। বুঝতে পারছেন? অনেকে বলে খুব খুব মানে গর্ব করে বলে আমার সাথে কারোর সাথে ঝগড়া লাগে না, তার মানে সে বড় বিটলা। বুঝতে পারছেন? আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রে এত মানুষ অপছন্দ করে, আর তুমি কোন জায়গার চান্দু যে তোমারে সবাই পছন্দ করে? তার মানে তোমার কোনো সমস্যা আছে, তুমি বিটলামি করো, তুমি এক এক জায়গায় এক এক রূপ প্রদর্শন করো, তাই তুমি সবার কাছে ভালো, নাহলে সবার কাছে ভালো হওয়ার কথা না তো। তাহলে এই যেটা দেখলাম যে সে নন স্পেসিফিক মানে সবার কাছে থাকে, এই জন্য তার দাম কম, আলু হয়ে গেছে এখন সে। তাহলে আমরা এটাকে আলু থেকে মুক্তি পাওয়ার উপায় কি? আলু থেকে মুক্তি পাওয়া এখন তাহলে তার স্পেসিফিসিটি নিয়ে কথা বলতে হবে। তাহলে আমাদের একটা কথা হলো, আমাদের একটা লিভার ইনসাল্ট থেকে আমরা পাবো বিলিরুবিন বেশি, তাই তো? লিভারের কোনো কাপঝাপ, বিলিরুবিন বেশি। লিভারের কোনো কাপঝাপ, বিলিরুবিন বেশি। এই যে বিলিরুবিন বেশি এটাকে আমরা তিন ভাগে ভাগ করব। আমরা জানি আনকনজুগেটেড বিলিরুবিন লিভারে ঢুকে। আনকনজুগেটেড বিলিরুবিন লিভারে ঢুকবে কিসের মাধ্যমে? ব্লাডের মাধ্যমে। লিভারে সেটার কনজুগেশন হবে বাইল চ্যানেলের মাধ্যমে, বাইলারি অ্যাপারেটাসের মাধ্যমে। কনজুগেটেড বিলিরুবিন ইন্টেস্টাইনে চলে আসবে। এই হলো কাহিনী। নাম্বার 1, আনকনজুগেটেড বিলিরুবিন কোথা থেকে আসলো? আনকনজুগেটেড বিলিরুবিন আসতেছে হেমোলাইসিস থেকে, আরবিসি ব্রেকডাউন থেকে। তাহলে এটা আসতেছে হেমোলাইসিস থেকে। তাহলে পেশেন্টের হেমোলাইসিস যদি এত এত বেশি হয় যে লিভার কুলায় উঠতে পারতেছে না, এত হেমোলাইসিস, এত বেশি প্রোডাকশন যে লিভার সেটাকে কনভার্ট করে সারতে পারতেছে না, এই পেশেন্টের ক্ষেত্রে আমরা পাবো আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া। এই পেশেন্টের ক্ষেত্রে আমরা পাবো আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বেশি। অথবা লিভারে কোনো তাহলে এই যে এটাকে শেষ করি, আনকনজুগেটেড বিলিরুবিন বেশি, এটাকে আমরা বলবো প্রি হেপাটিক জন্ডিস। এটাকে আমরা বলবো প্রি হেপাটিক জন্ডিস। সহজ করে আমরা এটাকে শেষ করি আগে। প্রি হেপাটিক জন্ডিসের ক্ষেত্রে লিভারের ফাংশনাল কোনো হেপাটোসাইট কি ড্যামেজ হয়েছে? তাহলে এখানে লিভারের ফাংশনাল কোনো হেপাটোসাইট ড্যামেজ হয় নাই। তাহলে প্রি হেপাটিক জন্ডিসের ক্ষেত্রে ফাংশনাল কোনো হেপাটোসাইট, এই হেপাটোসাইটে কোনো ড্যামেজ হয়েছে না, প্রোডাকশন বেশি, আমি কনভার্ট করতে পারতেছি না, আমার দোষ কি? তাহলে এখানে কোনো হেপাটোসাইট ড্যামেজ হয় নাই। কোনো হেপাটোসাইট যদি ড্যামেজ না হয় তাহলে এএলটি কিরকম? নর্মাল। এএসটি কিরকম? নর্মাল। লিভারের বাকি ফাংশন বাকি ফাংশন হতে ঠিক আছে, তাহলে প্রোথ্রম্বিন টাইম নর্মাল, সিরাম অ্যালবুমিন সবই তো নর্মাল ভাই। তা নর্মাল বলতে সমস্যাটা কোথায়? তাহলে তার হেমোলাইসিস বেশি, এই রিলেটেড কোনো ফাইন্ডিং থাকতে পারে, থাকতে পারে। এবং আরেকটা কজ কি হতে পারে? আরেকটা কজ হলো লিভারে এনজাইমের অ্যাক্টিভিটি কম। এনজাইমের অ্যাক্টিভিটি কম, এটা স্ট্রাকচারাল কোনো ডিফেক্ট না সেলের, এটা একটা ফাংশনাল ডিফেক্ট। আনকনজুগেটেড বিলিরুবিনকে কনজুগেটেড বিলিরুবিনে কনভার্ট করার যে এনজাইম, সেই এনজাইমটা আমার কম। আমার এনজাইম কম, এই জন্য কি আপনি আমার মাইরে ফেলবেন নাকি? তাহলে তো এই ক্ষেত্রেও এনজাইম ডেফিসিয়েন্সি থাকলেও হেপাটোসাইটের মেমব্রেনটা ইনট্যাক্ট।
আর হেপাটোসাইটের মেমব্রেন যতক্ষণ পর্যন্ত ইনট্যাক্ট ততক্ষণ পর্যন্ত এই এএলটি আর এএসটিটা ঘর থেকে বেরোবে না। বুঝতে পারছেন? তার মানে বাকি সব লিভার ফাংশন টেস্ট যদি নর্মাল থাকে, আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ যদি বেশি থাকে, চোখ বন্ধ করে সেটা প্রি হেপাটিক জন্ডিস। প্রি হেপাটিক জন্ডিসে তাহলে দুইটা কারণ বাবা। প্রি হেপাটিক জন্ডিস দুইটা কারণ, এক হলো লিভারের এনজাইমের অ্যাক্টিভিটি কম, দুই হলো তার হেমোলাইসিস বেশি। দুইটা ছাড়া অন্য কোনো কারণ হতে পারে কি মনে হয়? আরো কারণ হতে পারে, আমি বলবো না, কারণ ইউএসএমএল জন্য দরকার না। প্রি হেপাটিক জন্ডিস হলো তাহলে দুইটা কারণ, এক হলো আনকনজুগেট থেকে কনজুগেটেড করার এনজাইমের অ্যাক্টিভিটি কম, না হলে তার প্রোডাকশন বেশি। আনকনজুগেটেড বিলিরুবিন অনেক প্রোডাকশন, কাভার দিতে পারতেছি না, তাহলে হেমোলাইসিস বেশি। এই দুইটাকে আলাদা করবো কি করে? খালি বুদ্ধিমান অ্যান্সার দেন তো। দুইটাকে আলাদা করবো কি করে? ওই যেই ব্যাটার হেমোলাইসিস থাকবে ওই ব্যাটার অ্যানিমিয়া থাকবে, যে ব্যাটার হেমোলাইসিস থাকবে ওই ব্যাটার কি থাকবে? ওর অ্যানিমিয়া থাকবে, ওর হেমোলাইসিসের কিছু ফিচার থাকবে, তাই তো? হেমোলাইসিসের আধার ফিচারের মধ্যে এলডিএইচ এর পরিমাণ বেড়ে যাওয়া, ঠিক আছে? এগুলো আমরা আবার পরে বলবো যখন হেমাটোলজি পড়বো, যে কেন এলডিএইচ বাড়বে আর আদার ফিচার গুলো কি কি আছে। আমরা খালি একটু বললাম যে হেমোলাইসিস মানে এটা তো অ্যানিমিয়া, এটা তো খুশির খবর না। তো অ্যানিমিয়া আপনি পাবেন, তাহলে আপাতত একটু আমরা জানি যে প্রি হেপাটিক জন্ডিস হওয়ার কারণ কি। প্রি হেপাটিক জন্ডিস মানে আমাদের এই দেখেন কত সহজ পাথ হয়, আনকনজুগেটেড বিলিরুবিন লিভারের মাধ্যমে কনজুগেটেড বিলিরুবিনে কনভার্ট হয়ে যাচ্ছে। যদি আনকনজুগেটেড বিলিরুবিন লিভারের মাধ্যমে কনজুগেটেড বিলিরুবিনে কনভার্ট না হতে পারে, তাহলে আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাবে। এটাকেই আমরা বলবো প্রি হেপাটিক জন্ডিস। দুইটা কারণ হতে পারে, এক, আনকনজুগেটেড থেকে কনজুগেটেড করার যে এনজাইম সেটার পরিমাণ নাই, সেই এনজাইমের পরিমাণ কম, তাহলে আমরা সেটাকে বলবো এনজাইম ডেফিসিয়েন্সি। অথবা আমাদের আনকনজুগেটেড বিলিরুবিনের প্রোডাকশন অনেক বেশি বাবা। আনকনজুগেটেড বিলিরুবিন কই থেকে আসে? হেমোলাইসিস থেকে আসে। তাহলে সেই হেমোলাইসিস থেকে আসলো নাকি এনজাইম ডেফিসিয়েন্সি থেকে আসলো, এই দুইটা বোঝার উপায় কি? অ্যানিমিয়ার প্রেজেন্স আছে কিনা, ঠিক আছে? নেক্সট, তাহলে আমরা লিভার ফাংশন টেস্ট কিন্তু পরে ফেলতেছি, পরে কিন্তু কিছু বলতে পারবেন না। নেক্সট, হেপাটিক জন্ডিস। হেপাটিক জন্ডিস মানে লিভারের যে ফাংশনাল সেলগুলো আছে সেই ফাংশনাল সেলগুলোকে আপনি ধ্বংস করে দিলেন। তাহলে নর্মাল একটা হেপাটোসাইটের মধ্যে কি কি ঘটনা ঘটে? নর্মাল একটা হেপাটোসাইটের মধ্যে আনকনজুগেটেড বিলিরুবিন আমরা একদিক দিয়ে ঢুকাবো, এদিক দিয়ে আমরা রাজাকার ঢুকাবো, এদিক দিয়ে আমরা মুক্তিযুদ্ধ বেরোবে। বলেন এই মেশিন কে আবিষ্কার করছে? তাহলে আনকনজুগেটেড বিলিরুবিন এই হেপাটোসাইট দিয়ে ঢুকবে। পড়ালেখার মধ্যে ফাইজলামি ভালো লাগে না, তাই না? এই আর কি, আনকনজুগেটেড বিলিরুবিন হেপাটোসাইটে ঢুকবে, এখান দিয়ে সেটা কনজুগেটেড বিলিরুবিনে কনভার্ট হবে। আচ্ছা ভালো কথা, কিন্তু রিয়াকশনটা তো এখানেও ঘটে। তাহলে এখানে আনকনজুগেটেড বিলিরুবিন আছে, সেটা কনভার্ট হয়ে যাচ্ছে কনজুগেটেড বিলিরুবিনে, ঠিক আছে? কনজুগেটেড বিলিরুবিন এই জায়গাতে আছে, বুঝতে পারছো? তাহলে কনজুগেটেড বিলিরুবিনও কিন্তু হেপাটোসাইটের মধ্যে আছে। তাহলে একটা পেশেন্টের যদি হেপাটোসাইট ড্যামেজ হয়, একটা পেশেন্টের যদি হেপাটোসাইট ড্যামেজ হয় তাহলে কি ঘটনা ঘটে? তাহলে আনকনজুগেটেড বিলিরুবিনও বেরোবে, কনজুগেটেড বিলিরুবিনও বেরোবে। কি মজা! হ্যাঁ, তাহলে এখানে আমাদের ইম্পর্টেন্ট যেটা কনজুগেটেড বিলিরুবিন আছে নাকি নাই এবং কেমন আছে। ভালোই আছে মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বিলিরুবিনের কন্ডিশনটা কিরকম পাবো? মিক্সড, দুইটাই বেশি। হেপাটোসাইট ড্যামেজ হয়ে গেছে, ফাংশনাল হেপাটোসাইট ড্যামেজ হয়ে গেলে ভেতরের এনজাইম গুলো বেড়ে আসবে, এএলটি বেড়ে আসবে, এএসটি বেড়ে আসবে। লিভারের হেপাটোসাইট যদি ড্যামেজ হয়ে যায় তাহলে সে কি তৈরি করতে পারবে না? ক্লটিং ফ্যাক্টর তৈরি করতে পারবে না। যদি ক্লটিং ফ্যাক্টর তৈরি করতে না পারে তাহলে কি বেড়ে যাবে? প্রোথ্রম্বিন টাইম বেড়ে যাবে। তাহলে আসেন খেলি। তাহলে হেপাটাইটিস অথবা হেপাটোসেলুলার জন্ডিস এটাকে আমরা বলবো। তাহলে প্রি হেপাটিক শেষ, এখন পড়তেছি হেপাটিক জন্ডিস, অথবা এটার অপর নাম হলো হেপাটোসেলুলার জন্ডিস, হেপাটিক কজ, অথবা এটা হেপাটাইটিস, যাই বলেন না কেন। সেটার মধ্যে আমরা কি কি জিনিস পাবো? সেটার মধ্যে এক নম্বরে আমরা কনজুগেটেড আনকনজুগেটেড দুইটাই পাচ্ছি। দুই নম্বর কথা, এখানে আমরা এএলটি এএসটি পাচ্ছি, বেশি 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 পাচ্ছি। এখন এই এএসটি আর এএলটির মধ্যে যদি রেশিওটাকে খেয়াল করি, তাহলে আমরা আবার এই হেপাটাইটিসের এই অ্যাকুইট ইনসাল্টের কজ পেয়ে যাব। কি খুশি! এএসটি থেকে যদি এএলটির পরিমাণ বেশি হয় তাহলে অ্যালকোহল, আর যদি এটা না হয়, এইটা হয় যেটা হওয়ার কথা, এএলটির পরিমাণ এএসটির চেয়ে বেশি, তাহলে বলবো আদার কজ। ভাইয়া অ্যালকোহলের ক্ষেত্রে কেন এটা হবে? অ্যালকোহল খাইছে দেখে কি অপরাধ করে ফেলছে? অ্যালকোহলের ক্ষেত্রে এটা হবে কেন? কারণ যে অ্যালকোহল খায় সে কি একদিন খাইছে নাকি?
অনেক দিন ধরে খায়। যখন অ্যালকোহল খাবে তার পাইরিডক্সিন ডেফিসিয়েন্সি হয় না নাকি রাহুল? ভুলে গেলাম তো। পাইরিডক্সিন ডেফিসিয়েন্সি, ফলের ডেফিসিয়েন্সি তো হবে, একটু ডিফারেন্ট কিছু ডিফারেন্ট ফ্লেভার দেই, ঠিক আছে? পাইরিডক্সিন ডেফিসিয়েন্সি, হ্যাঁ হ্যাঁ। তাহলে পাইরিডক্সিন যখন ডেফিসিয়েন্সি হবে, পাইরিডক্সিন ইজ এ কোফ্যাক্টর ফর, পাইরিডক্সিন ইজ এ কোফ্যাক্টর ফর হোয়াট? এএলটি। তাহলে পাইরিডক্সিন কোফ্যাক্টর, এএলটির কোফ্যাক্টর। তাহলে যার পাইরিডক্সিন ডেফিসিয়েন্সি তার এএলটির পরিমাণ কম, যার পাইরিডক্সিন ডেফিসিয়েন্সি তার এএলটির পরিমাণ কম। বুঝতে পারছেন? তাহলে তার অটোমেটিক এএসটির পরিমাণ বেশি। নাম্বার 2, অ্যালকোহল স্পেসিফিক্যালি মাইটোকন্ড্রিয়াল টক্সিন। অ্যালকোহল স্পেসিফিক্যালি আবার সে মাইটোকন্ড্রিয়া টক্সিসিটি করে, মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ স্পেসিফিক্যালি করতে পারে। এবং এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে আবার একটা চমৎকার একটা এনজাইম থাকে যার নাম হলো এএসটি। মাইটোকন্ড্রিয়ার মধ্যে আবার একটা চমৎকার এনজাইম থাকে তার নাম কি? এএসটি। তাহলে সে সিগনিফিকেন্টলি আবার মাইটোকন্ড্রিয়া ড্যামেজ করার জন্য এএসটির পরিমাণ বাড়ায়। তাহলে আমরা দুইটা কারণ শিখলাম। এএসটির পরিমাণ কিভাবে বাড়ায়? মাইটোকন্ড্রিয়াল টক্সিসিটির জন্য। এএলটির পরিমাণ বাড়ায় ঠিক আছে, বাট কম্পারেটিভলি কম, কেন? একটু ডিফিসিয়েন্সি থাকে। তাহলে এএসটি এবং এএলটির ইউজুয়াল রেশিও কত অ্যালকোহলিক হেপাটাইটিস এর ক্ষেত্রে? অ্যালকোহলিক হেপাটাইটিস এর ক্ষেত্রে এএসটি এবং এএলটি দুইজনই বেশি। প্রথম কথা, দুইজনই বেশি। তারপরে কথা রেশিও, রেশিওর ক্ষেত্রে আমরা দেখবো 2:1। 2:1 না হলে আর এটাকে নিয়ে কোনো কথা বলবেন না। 2:1 হলে তখন আমরা এটাকে নিয়ে চিন্তা করবো। ও আচ্ছা, এই অবস্থা। ওকে, ঠিক আছে। তারপরে কথা কি, হেপাটোসেলুলার জন্ডিস শেষ, প্রথমে টাইমও বেড়ে যাচ্ছে সেটা বুঝে ফেলছি। এখন আমরা পড়বো অবস্ট্রাকটিভ জন্ডিস অথবা পোস্ট হেপাটিক জন্ডিস। এখন আমরা পড়বো অবস্ট্রাকটিভ জন্ডিস অথবা পোস্ট হেপাটিক জন্ডিস, ঠিক আছে? তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে যদি অবস্ট্রাকটিভ জন্ডিস থাকে, তার মানে অবস্ট্রাকটিভ জন্ডিস মানে তার বিলিয়ারি চ্যানেলের কোনো একটা জায়গায় অবস্ট্রাকশন। বিলিয়ারি চ্যানেলের যখন কোন একটা জায়গাতে অবস্ট্রাকশন থাকবে তখন এই জায়গাতে তার ইন্টারলুমিনাল হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যাবে। এই জায়গাতে যখন তার হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যাবে তখন এই বাইলারি এপিথেলিয়াল গুলোর উপরে সে প্রেসার দিবে এবং এগুলাকে ড্যামেজ করবে। বিলিয়ারি লাইনিং যেগুলো আছে তাদেরকে সে কি করবে? তাদেরকে ড্যামেজ করবে। তাহলে বিলিয়ারি লাইনিং এর মধ্যে কিছু, এই বিলিয়ারি লাইনিং এর মধ্যে কিছু স্পেসিফিক এনজাইম থাকে। সেই এনজাইম হলো দুইটা, একটা হলো অ্যালকালাইন ফসফেটেস আর একটা হলো গামা গ্লুটামাইল ট্রান্সপেপটাইডেস। একটা হলো অ্যালকালাইন ফসফেটেস আর একটা হলো গামা গ্লুটামাইল ট্রান্সপেপটাইডেস। তাহলে আমি যদি বলি পোস্ট হেপাটিক জন্ডিস অথবা অবস্ট্রাকটিভ জন্ডিস, তাহলে আমরা কি জিনিস পাবো? তাহলে আনকনজুগেটেড বিলিরুবিন কনজুগেটেড হয়ে গেছে, কনজুগেটেড বিলিরুবিন হয়ে গেছে, কিন্তু সেটা আর আমি ইন্টেস্টাইনে পাস করতে পারতেছি না, তাহলে এটা ব্লাডে চলে আসবে। তাহলে তার ক্ষেত্রে আমি প্রিডমিনেন্টলি কনজুগেটেড বিলিরুবিন বেশি পাবো। তার বিলিয়ারি অবস্ট্রাকশন আছে কিনা সেটা দেখার জন্য আমরা অ্যালকালাইন ফসফেটেস বেশি পাবো। এখন আপনাকে জিজ্ঞেস করা হবে অন্য কথা, মনে করেন সিগনিফিকেন্ট অবস্ট্রাকশন নাই, যেমন কিছু কিছু কন্ডিশনে বিলিরুবিন ইকুইভোকাল কিন্তু বিলিয়ারি ডিজিজ, যেমন প্রাইমারি স্ক্লেরোজিং কোলেঞ্জাইটিস। প্রাইমারি স্ক্লেরোজিং কোলেঞ্জাইটিস অবস্ট্রাকশনটা সিগনিফিকেন্ট না, কিন্তু বিলিয়ারি এপিথেলিয়ামে সমস্যা, বিলিয়ারি এপিথেলিয়ামে ড্যামেজ হয়ে যাচ্ছে, ধরেন এখানে কোলেঞ্জাইটিস, ঠিক আছে? তাহলে কোলেঞ্জাইটিস এর ক্ষেত্রে আমরা কি পাবো? অবস্ট্রাকশন নেই। তাহলে অবস্ট্রাকশন না থাকার কারণে নরমাল বিলিরুবিন, অবস্ট্রাকশন না থাকার কারণে কি নরমাল বিলিরুবিন, অলমোস্ট নরমাল বিলিরুবিন। কিন্তু কোলেঞ্জাইটিস মানে কি বাইলারি এপিথেলিয়াম এই সেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে বিলিয়ারি এপিথেলিয়াম সেলগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে এই বিলিয়ারি এপিথেলিয়ালের যে এনজাইম গুলো আছে সেই এনজাইম বেড়ে যাবে। এখন ধরে নিলেন এনজাইমের মধ্যে আপনি অ্যালকালাইন ফসফেটেস বেশি পেয়ে গেলেন। এখন ল্যাবে আমরা প্রথমে এটা দিব, অ্যালকালাইন ফসফেটেস চেক করব অ্যালকালাইন ফসফেটেস বেশি কিনা। অ্যালকালাইন ফসফেটেস বেশি কিনা এটা যখন চেক করব তখন অ্যালকালাইন ফসফেটেস বেশি পাইলাম। এখন যদি আপনাকে কোশ্চেন করা হয় যে তার এই অ্যালকালাইন ফসফেটেসটা যে বিলিয়ারি সোর্স, প্রমাণ করে দেখাও। অ্যালকালাইন ফসফেটেস দুইটা জায়গা থেকে আসতে পারে বোনস থেকে, আসতে পারে বিলিয়ারি অ্যাপারেটাস থেকে, বিলিয়ারি ট্রি থেকে। প্রমাণ করে দেখাও যে এটা বিলিয়ারি ট্রি থেকে আসছে। তাহলে বিলিয়ারি ট্রি থেকে আসলে তাহলে আমাদের প্রমাণ কি? আমরা জানি বিলিয়ারি এপিথেলিয়াম থেকে দুইটা এনজাইম আসে। তাহলে বিলিয়ারি এপিথেলিয়াম ড্যামেজ হওয়ার কারণে যদি অ্যালকালাইন ফসফেটেস বৃদ্ধি পায়, আমরা আশা করতে পারবো তার ক্ষেত্রে গামা গ্লুটামাইল ট্রান্সপেপ্টাইডের পরিমাণও বৃদ্ধি পাবে। তার ক্ষেত্রে যদি অ্যালকালাইন ফসফেটেজের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে তার ক্ষেত্রে গামা গ্লুটামাইল ট্রান্সপেপ্টাইডের পরিমাণও বৃদ্ধি পাবে।
আশা করি এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা হয় নাই। আমরা সামনে আগাই। ভালো লাগতেছে ক্লাস? মজা না? সহজ না? একদম একদম সহজ, একদম। এর চেয়ে বেশি সহজ কিছু আছে নাকি পৃথিবীতে? খাও পেছাল। ওকে, আসেন আরেকটু পড়ি। কি কি জিনিস পড়া হয়ে গেছে জানেন নাকি? এই পেজটা পড়া হয়ে গেছে, এটা পড়া হয়েছে, সিরাম মার্কার লিভার প্যাথোলজি পড়া হয়ে গেছে, ঠিক আছে? এটা পড়া হয়ে গেছে। নেক্সট, বিলিরুবিন বাড়বে কিনা পড়া হয়ে গেছে, অ্যালবুমিন কমবে কিনা পড়া হয়ে গেছে, প্রোথ্রম্বিন টাইম কমে গেছে। এখন আপনাদেরকে যদি এই কথা জিজ্ঞেস করা হয় অ্যাকিউট লিভার ডিজিজের ক্ষেত্রে কোনটা আমাদের সেন্সিটিভ মার্কার? প্রোথ্রম্বিন টাইমটা সেন্সিটিভ মার্কার কেন? অ্যালবুমিনের প্লাজমা হাফ লাইফ হলো 15 থেকে 20 দিন। অ্যালবুমিনের প্লাজমা হাফ লাইফ কত? 15 থেকে 20 দিন। তাহলে একটা মানুষের লিভার ফেলুর, অ্যাকুট লিভার ফেলুর মানে লিভারটা ফেল করছে একদিনের জন্য। অ্যাকুট লিভার ফেলুর মানে লিভারটা ফেল করছে একদিনের জন্য। একদিনের জন্য যদি লিভার ফেল করে এবং একদিন যদি সে অ্যালবুমিন তৈরি না করে, তাহলে কি সাথে সাথে আপনি অ্যালবুমিনের পরিমাণ কম পাবেন? অ্যান্সার হলো না। তাই অ্যালবুমিন চেঞ্জ হবে না যতদিন পর্যন্ত এটা 20 দিনকে ক্রস না করে। অ্যালবুমিনে চেঞ্জ আসবে না তো যতদিন না পর্যন্ত এটা 20 দিন পরিমাণ লিভারের ফাংশনটা ইনহিবিটেড থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যালবুমিন সেন্সিটিভ মার্কার না, সেক্ষেত্রে সেন্সিটিভ মার্কার হলো প্রোথ্রম্বিন টাইম। আশা করি এটা বুঝতে পারছেন। প্লেটলেটের পরিমাণ কমে যাওয়ার কারণ কি? সিএলডি তে সেটা একবার বলা হয়েছে। থ্রম্বোপয়েটিনের পরিমাণ কমে যেতে পারে লিভার এবং পোর্টাল হাইপারটেনশনের কারণে, স্প্লিনোমেগালি গত ক্লাসে বলা হয়েছে, ঠিক আছে? তারপরে আজকে যেটা পড়াইলাম সেটা কি, এটা গত ক্লাসে পড়াই ফেলছে, এটা আর পড়াবো না। হেপাটিক স্টেটোসিস শুধুমাত্র ফ্যাটি চেঞ্জ, অ্যালকোহলিক হেপাটাইটিস শুধুমাত্র ফ্যাটি চেঞ্জ না, সাথে ইনফ্লামেশন প্রেজেন্ট। অ্যালকোহলিক সিরোসিস সেটা প্রোগ্রেস করে ফাইব্রোসিস হয়ে গেছে। তিনটা জিনিসকে আলাদা করার উপায় কি? এই তিনটা জিনিসের মধ্যে অ্যালকোহলিক স্টেটোসিস একেবারে মাইল্ড ইলিভেশন অথবা নর্মাল এনজাইম। অ্যালকোহলিক হেপাটাইটিসের ক্ষেত্রে এনজাইম ইলিভেটেড, এবং এনজাইম ইলিভেশনের অবস্থা হলো এটা। এটাকে যদি আমরা বায়োপসি করি শুধুমাত্র ম্যাক্রোভাস্কুলার ফ্যাটি চেঞ্জ পাবো। এই ফ্যাটি চেঞ্জটা কোন সেলের মধ্যে পাবো? হেপাটোসাইটে পাবো। আর এর যদি বায়োপসি করি তাহলে আমরা ম্যালোডি বডি পাবো, নিউট্রোফিলিক ইনফিল্ট্রেশন পাবো। দিস ইজ ক্রিটিক্যাল। নিউট্রোফিলিক ইনফিল্ট্রেশন মানে হলো ইনফ্লামেশন। আর ম্যালোডি ওয়েস বডিটা কি? ইন্টারসেপ্টোপ্লাজমিক ইসোনোফিলিক ইনক্লুশন, সরাসরি এই কথাটা বলতে পারে। কি দিয়ে তৈরি হয়? ড্যামেজ কেরাটিন ফিলামেন্ট দিয়ে তৈরি হয়। অ্যালকোহলিক টক্সিন দিয়ে এই কেরাটিন ফাইবার গুলো ড্যামেজ হয়। অ্যালকোহলিক সিরোসিস, এটার বায়োপসিতে আমরা কি পাবো? দেখবো এখানে ফাইব্রোসিস হয়ে গেছে। আমরা যে কোনো সিরোসিসের ক্ষেত্রে দুইটা কথা বলছিলাম, ফাইব্রোসিস থাকবে এবং রিজেনারেটিভ নোডিউল থাকবে। এই রিজেনারেটিভ নোডিউলকে আমরা হতে পারে ম্যাক্রো নোডিউল, মাইক্রো নোডিউল। লিভারের ক্ষেত্রে নোডিউল গুলো ছোট ছোট থাকে, মাইক্রো নোডিউলার। যাই হোক, নোডিউল থাকবে, ফাইব্রোসিস থাকবে, দুইটার কথা বললেই আমার কাছে মনে হচ্ছে যেন হয়ে যাবে। আর সাথে সাথে লিভার অ্যালকোহলিক সিরোসিস পর্যন্ত যদি প্রোগ্রেস করে, সাথে সাথে আরেকটা জিনিস প্রেজেন্ট থাকবে, সেটা হলো সাইন্স অফ পোর্টাল হাইপারটেনশন। পোর্টাল হাইপারটেনশনের সাইন গুলো প্রেজেন্ট থাকবে। পোর্টাল হাইপারটেনশনের জন্য কি কি স্পেসিফিক সাইন, এটা গত ক্লাসে পড়ানো হয়েছে। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ গত ক্লাসে পড়ানো, যতটুকু পড়েছি ততটুকু মোর দ্যান এনাফ। এটার সাথে সম্পর্ক হলো ইনসুলিন রেজিস্ট্যান্সের। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হলে আমাদের প্রবলেমটা হলো হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে, লিভার সিরোসিস হতে পারে, না হলে এটা সমস্যা ছিল না। তাহলে এটাকে বায়োপসি করে দেখবো আমরা হেপাটোসাইটের মধ্যে ফ্যাট গ্লোবিউল আছে। বায়োপসি করে দেখবো হেপাটোসাইটের মধ্যে ফ্যাট গ্লোবিউল আছে। তাহলে হেপাটোসাইটের মধ্যে ফ্যাট গ্লোবিউল থাকলে তো আমরা লাভ দিয়ে উঠবো যে অ্যালকোহল খাও নাকি। হ্যাঁ, খাও নাকি ওইটা। তা ওইটা খাও নাকি, স্বীকার করুক না করুক, আমরা এনজাইম টেস্ট করব। এনজাইম টেস্ট করে দেখবো কি অবস্থা, ঠিক আছে? যদি এনজাইমে দেখি এএসটি এলটির চেয়ে বেশি, তাহলে আচ্ছা ঠিক আছে, সরি, খান না। আর যদি দেখি এএসটি এলটির চেয়ে বেশি, তাহলে পেশেন্ট যদি নাও বলে যে না খাই না, পেশেন্ট যদি আল্লাহর কিরা কয়েও কয় যে না খাই না অ্যালকোহল, বিশ্বাস করা যাবে না। তারপরে আজকে যেটা পড়াইছি সেটা হলো হেপাটিক এনসেফালোপ্যাথি। ও মা, হেপাটিক এনসেফালোপ্যাথি ট্রিটমেন্ট পড়াইতে ভুলে গেলাম তো।
হেপাটিক এনসেফালোপ্যাথি ট্রিটমেন্ট এবং প্রিভেনশন, এটা পড়াতে ভুলে গেছি, এটা পড়া দিই। তারপরে রাই সিনড্রোমে আসি। হেপাটিক এনসেফালোপ্যাথি ট্রিটমেন্ট পড়াচ্ছে, আমাদের যেটা পড়তে হবে সেটা হলো প্রিভেনশন। হেপাটিক এনসেফালোপ্যাথি আমরা প্রিভেন্ট করতে পারবো কিনা, তাহলে আসেন হেপাটিক এনসেফালোপ্যাথি প্রিভেন্ট করি। তাহলে হেপাটিক এনসেফালোপ্যাথি প্রিভেনশনের আমাদের টার্গেটটা কি? আমরা যদি হেপাটিক এনসেফালোপ্যাথি প্রিভেন্ট করতে চাই, তাহলে আমাদের টার্গেট হলো কোনো একটা ভাবে ব্লাডে অ্যামোনিয়ার পরিমাণ কমাতে হবে, অথবা অ্যামোনিয়া প্রোডাকশন কমাতে হবে। ব্লাডে অ্যামোনিয়া প্রোডাকশন কমাতে হবে। তাহলে অ্যামোনিয়া প্রোডাকশন কমানোর জন্য আমরা জিআইটি কে টার্গেট করি, আসেন। তাহলে অ্যামোনিয়া প্রোডাকশন কমানোর জন্য জিআইটি কে যদি টার্গেট করি, তাহলে দুইটা কাজ করা যাবে না। অ্যামোনিয়া প্রোডাকশন যেন জিআইটি তে না হয়, তাহলে জিআইটি তে কিভাবে অ্যামোনিয়া প্রোডাকশন হয় আমরা সেটা দেখবো। তাহলে জিআইটি তে অ্যামোনিয়া প্রোডাকশন হয় ডায়েটের মাধ্যমে, যদি আপনি প্রোটিন ঢুকান। ডায়েটের মাধ্যমে যদি আপনি প্রোটিন ঢুকান, অর্থাৎ আপনি যদি মাংস খান, আবার আপনি মাংস খাচ্ছেন না কিন্তু এখান থেকে ব্লাড বেরোচ্ছে, মাংস খাচ্ছেন না কিন্তু ব্লাড বেরোচ্ছে, ব্লাড মানে তো এখানে হিমোগ্লোবিন, তাহলে সেটা হলো প্রোটিন, বুঝছেন? তাহলে প্রথম কথা, ডায়েটারি প্রোটিন কমাতে হবে। এটা কি ডায়েটারি প্রোটিন আছে কিনা সেটা দেখতে হবে, ডায়েটারি প্রোটিন কমাতে হবে। আমরা জানি ইসোফেজিয়াল ভ্যারিসেস থেকে যদি ব্লিডিং হয়, এটাকে প্রিভেন্ট করতে হবে। ভ্যারিসিয়াল ব্লিডিং, ভ্যারিসিয়াল ব্লিডিং মানে কি? ভ্যারিসিয়াল ব্লিডিং মানে এই হিমোগ্লোবিন গুলো গাটে চলে যাচ্ছে। মাংস খাওয়া আর ব্লাড খাওয়ার মধ্যে তো তেমন কোনো পার্থক্য নেই। এই হিমোগ্লোবিন যখন গাটে চলে যাবে, তখন অ্যামোনিয়া বেশি বেশি প্রোডাকশন হবে। তাহলে আমাকে 2 নম্বর টার্গেট হলো এটা। 3 নম্বর টার্গেট, একেবারে প্রোটিন না খেলে তো সে মরবে, কিছু না কিছু প্রোটিন তো খেতে হবে। তাহলে গাটের যে ব্যাকটেরিয়া গুলো আছে, এই ব্যাকটেরিয়া গুলো হলো এখান থেকে অ্যামোনিয়া প্রোডাকশন করে। তাহলে 3 নম্বর টার্গেট হলো ব্যাকটেরিয়া। বুঝতে পারছেন? আমাদের টার্গেট গুলো ভালো লাগছে কিনা আগে সেটা বলেন। কি কি টার্গেট? একটা টার্গেট হলো আমরা তাকে কি করতে দিব না, আমরা তাকে প্রোটিন খেতে দিব না। প্রোটিন না খেতে দিলে তাহলে গাটের থেকে এটা তৈরি হবে না। আর 2 নম্বর টার্গেট কি? 2 নম্বর টার্গেট হলো তাকে আমরা কোনোভাবেই কি বলে, তাকে আমরা কোনোভাবে যেন তার ভ্যারিসেল ব্লিডিং না হয়, ভ্যারিসেল ব্লিডিং এর প্রিভেনশন করতে হবে। ভ্যারিসেল ব্লিডিং থাকলে সেটা ট্রিটমেন্ট করতে হবে, ঠিক আছে? তারপরে কথা কি, ব্যাকটেরিয়ার যে অ্যাক্টিভিটি, সেই ব্যাকটেরিয়ার অ্যাক্টিভিটি বন্ধ করতে হবে। 4 নম্বর টার্গেট, অ্যামোনিয়া প্রোডাকশন হয়ে গেছে, এখন কি করবেন? অ্যামোনিয়া তো একেবারে প্রোডাকশন বন্ধ করা যাবে না, তাই না? এখানে ধরেন কিছু অ্যামোনিয়া অলরেডি আছে, এখানে অলরেডি কিছু অ্যামোনিয়া আছে, আমরা চাবো এই অ্যামোনিয়াটাকে অ্যামোনিয়ামে কনভার্ট করে দিতে। আমরা চাবো অ্যামোনিয়াটাকে অ্যামোনিয়ামে কনভার্ট করে দিতে। আমি আবার দেখাচ্ছি, গাটে সবসময় কিছু না কিছু অ্যামোনিয়া তো তৈরি হবে, একেবারে যতই কন্ট্রোল করি না কেন 0%-এ তো যাওয়া যাবে না। আমরা একটা কাজ করতে পারি, অ্যামোনিয়াকে অ্যামোনিয়ামে কনভার্ট করে দিতে পারি। অ্যামোনিয়াকে যদি অ্যামোনিয়ামে কনভার্ট করে দিই, তাহলে এটা হয়ে যাবে আয়োনাইজড। যখন এটা হয়ে যাবে আয়োনাইজড, তখন এটা হয়ে যাবে ওয়াটার সলিউবল। যখন এটা হয়ে যাবে ওয়াটার সলিউবল, তখন এটা লিপিড সলিউবিলিটি কম। যখন এটা লিপিড সলিউবিলিটি কম, তখন এটা অ্যাবজর্পশন হবে না। আর অ্যাবজর্পশন না হওয়া মানে সিস্টেমিক সার্কুলেশনে যাবে না, গাটের মাধ্যমে থাকবে, তার এক্সক্রিশন বেড়ে যাবে। টার্গেট নাম্বার 1, তার ডায়েটারি প্রোটিন রেস্ট্রিকশন। টার্গেট নাম্বার 2, ভেরিসিয়াল হেমোরেজের ট্রিটমেন্ট অথবা প্রিভেনশন। যখন বলবো প্রিভেনশন, আসবে বিটা ব্লকার। যখন বলবো ট্রিটমেন্ট, আসবে অক্ট্রেওটাইড। নেক্সট, ব্যাকটেরিয়াকে মেরে ফেলো। ব্যাকটেরিয়াকে মারবেন কি দিয়া? অ্যান্টিবায়োটিক। এমন একটা অ্যান্টিবায়োটিক যেটা জিআইটির কোথাও অ্যাবজর্পশন হয় না। এমন একটা অ্যান্টিবায়োটিক যেটা জিআইটির কোথাও অ্যাবজর্পশন হয়, অ্যাবজর্পশন হলে তো সে ব্লাডে ঢুকে যাবে। তাহলে এমন একটা অ্যান্টিবায়োটিক দিব যেটা ব্লাডে ঢুকবে না, গাট বরাবর সামনে আগাবে। ওই অ্যান্টিবায়োটিকের নাম হলো রিফাক্সিমিন। 4 নম্বর কথা, আমি অ্যামোনিয়াকে অ্যামোনিয়ামে কনভার্ট করতে চাই। অ্যামোনিয়াকে অ্যামোনিয়ামে কনভার্ট করতে চাই, এটার জন্য আমরা পেশেন্টকে একটা জিনিস দিব, সেটা হলো ল্যাকটুলোজ। ল্যাকটুলোজ যখন আমি গাটে দিব, ব্যাকটেরিয়ার মাধ্যমে এটা হয়ে যাবে ল্যাকটিক অ্যাসিড। গাটে তো ব্যাকটেরিয়া আপনি 100% কখনই কমাতে পারবেন না, কিছু না কিছু ব্যাকটেরিয়া থাকবেই। ল্যাকটুলোজ যখন দিব, তখন ব্যাকটেরিয়ার প্রভাবে সেটা হয়ে যাবে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড হয়ে যাওয়া মানে কি, সেটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট।
অ্যাসিডিক এনভায়রনমেন্ট মানে কি, সেখানে হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি। যখন হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি তখন সে অ্যামোনিয়ার সাথে কনভার্ট হয়ে যাবে, অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম হবে। আমি আবার বলতেছি, পেশেন্টকে ল্যাকটুলোজ দিব, ল্যাকটুলোজ দিলে সেটা কনভার্ট হয়ে যাবে ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড থাকা মানে সেখানে হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি, আর হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি মানে সে অ্যামোনিয়াকে অ্যামোনিয়ামে কনভার্ট করে ফেলবে হাইড্রোজেন আয়ন বাইন্ডিং এর মাধ্যমে। ল্যাকটুলোজ দিলে আরো একটা সুবিধা আছে, কি সুবিধা বলেন তো? ল্যাকটুলোজ ইজ ওয়ান কাইন্ড অফ ল্যাক্সেটিভ। ল্যাকটুলোজ ইজ ওয়ান কাইন্ড অফ ল্যাক্সেটিভ। যখন আমি ল্যাক্সেটিভ দিব তখন পেশেন্টের কনস্টিপেশন বন্ধ হবে, তখন তার এই ফিকাল ম্যাটার তাড়াতাড়ি পাস করবে। ফিকাল ম্যাটার তাড়াতাড়ি পাস করলে এই জায়গাতে ব্যাকটেরিয়া অ্যাকুমুলেশন হবে না। তার মানে এভাবে আমরা আরেকটা কাজ করতে পারি। তাহলে টোটাল আমরা কয়টা টার্গেট পেলাম দেখেন। তাহলে অ্যামোনিয়া প্রোডাকশন কমানোর জন্য আমরা পেলাম ডায়েটারি প্রোটিন, ডায়েটে যে প্রোটিন আছে সেটার পরিমাণ কমাবো। 2 নম্বর কথা, কোনো ব্লিডিং যেন না হয়। 3 নম্বর কথা, অ্যান্টিবায়োটিক দিব কি জন্য? ওই ব্যাকটেরিয়া গুলোকে মেরে ফেলার জন্য। 4 নম্বর কথা, ল্যাকটুলোজ দিব। ল্যাকটুলোজ দিলে কি হবে? অ্যামোনিয়া অ্যাবজর্পশন কমে যাবে। অ্যামোনিয়া অ্যাবজর্পশন কমে যাবে কেন? কারণ অ্যামোনিয়ামে কনভার্ট হবে তাই। ল্যাকটুলোজ দিলে কি সুবিধা হবে? কনস্টিপেশন রিলিফ হবে। কনস্টিপেশন রিলিফ হলে ক্লিয়ারেন্স হবে, গাট ক্লিয়ারেন্স বেশি। গাট ক্লিয়ারেন্স বেশি মানে সবাই খুশি আমরা। তারপরে কথা, হেপাটিক এনসেফালোপ্যাথিকে আর কে অ্যাগ্রাভেট করতে পারে? হেপাটিক এনসেফালোপ্যাথি যে হয়েছিল কোন নিউরোট্রান্সমিটার ডেফিসিয়েন্সির জন্য? গ্লুটামেট নিউরোট্রান্সমিটার ডেফিসিয়েন্সির জন্য। গ্লুটামেট নিউরোট্রান্সমিটারটা কোন ধরনের নিউরোট্রান্সমিটার? এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার। তাহলে তার এক্সাইটেশন কম। গ্লুটামেট কম মানে কি? তার এক্সাইটেশন কম। তাহলে কোন ধরনের ড্রাগ দিলে হেপাটিক এনসেফালোপ্যাথি অ্যাগ্রাভেট করবে? যদি আপনি পেশেন্টকে সিডেটিভ দেন, তাহলে এমনি সে তার এক্সাইটেবিলিটি কম, আপনি আবার দিচ্ছেন সিডেটিভ, এটাও হেপাটিক এনসেফালোপ্যাথিকে অ্যাগ্রাভেট করবে। বুঝতে পারছেন? পেশেন্টের যদি কোনো কারণে ইনফেকশন থাকে, বডির অন্য কোনো জায়গাতে যদি ইনফেকশন থাকে, তাহলে ইনফেকশন মানে ক্যাটাবলিজম। ইনফেকশন মানে ইনক্রিজ প্রোডাকশন অফ অ্যামোনিয়া। তাহলে ইনফেকশন যদি থাকে, ইনফেকশন কন্ট্রোল করতে হবে। পেশেন্টের যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে সাথে নার্ভের অ্যাকশন পটেনশিয়ালের সম্পর্ক, তাহলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থেকেও হেপাটিক এনসেফালোপ্যাথি অ্যাগ্রাভেট করতে পারে। পেশেন্টের যদি ডিহাইড্রেশন থাকে, ডিহাইড্রেশন মানে তার বডিতে পানির পরিমাণ কম। বডিতে যদি পানির পরিমাণ কমে যায় তাহলে টোটাল অ্যামাউন্ট অ্যামোনিয়ার বেশি ছিল না, কিন্তু পানি কমে যাওয়ার কারণে অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন বেশি। পানি কমে যাওয়ার কারণে এখন অ্যামোনিয়ার কনসেন্ট্রেশনটা বেশি মনে হচ্ছে। ঠিক আছে, তো এটা আর একটা কথা। আশা করি সবাই 100% বুঝতে পারছেন যে হেপাটিক এনসেফালোপ্যাথি আমরা কিভাবে ট্রিটমেন্ট করতে পারবো, হেপাটিক এনসেফালোপ্যাথির অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর গুলো কি কি। আগামী ক্লাসে আমরা বাকি জিনিসগুলো পড়বো। আমরা যদি একটু এরকম বুঝে বুঝে পড়ি তাহলে আমাদের দুইটা সুবিধা, মনে থাকবে ভালো, আমাদের জন্য স্ট্রেস মনে হবে না। বাসায় আমি খুব ইজিলি আমার এই টপিক গুলো একা একা যখন পড়বো বেশি পড়তে হবে না, সময় সেভ হবে। আর এটা খারাপ দিক কি, এই আমার এটা শেষ করতে সময় লাগতেছে বেশি। বুঝতে পারছেন? তারপরে এই যে কে যেন স্কাইপিতে ঢুকছে, ক্যামেরা অফ করে নাই।